অভি, তোমার ওখানে রেকর্ড অন আছে তো? হ্যাঁ, আচ্ছা। বেশ বেশ বেশ। এখানে কিন্তু রেকর্ডিং নেই, তুমি করে নাও, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আপনারা যারা নতুন শুনছেন যে আমাদের একটা এক্সামের ব্যাপার থাকে, সেটা কেন থাকে সেটা একটু জাস্ট জেনে নিন। জীবনের আহ, চলার পথে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো আমাদের এখানে থিওরি ক্লাসে আপনারা এমন কিছু নতুন কিছু জিনিস দেখতে পান, নতুন কিছু আইডিয়া আপনারা আহ, জানতে পারেন, যেগুলো আমাদের জীবনের সাথে একেবারে মিলে যায়, তাই না? তো সেই সব কারণেই আমরা এই সমস্ত কিছু শিখি, জানি এবং আমরা বুঝি। তো সেটা বোঝার পর, জানার পরে একটা আমরা মূল্যায়ন করি। তো জানুয়ারি ব্যাচের আমাদের মূল্যায়ন হয়েছিল। তো সেই মূল্যায়নের রেজাল্ট আজকে ঘোষণা হবে। তারপরে আমরা যে সম্মানীয় গেস্ট যারা থাকবেন তাদের আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব। এবারে এই রেজাল্টটা ঘোষণা করবেন আমাদের মধ্যে একজন মহারাজ আজ উপস্থিত আছেন। দাঁড়ান, আরেকবার দেখে নিচ্ছি। ওনার একটু মনে হয় জয়েন করতে অসুবিধা হচ্ছে, তো তাকে দিয়েই আমরা আহ, এই রেজাল্টটা প্রত্যেকবারেই ঘোষণা করাই। তো উনি এই রেজাল্টটা ঘোষণা করবেন এবং তার থেকে আজকে যত রকমের আপনাদের আধ্যাত্মিক প্রশ্ন আছে, সেই সমস্ত কিছু আপনারা করতে পারবেন। আমি আজকে ভিডিও করে বলে দিয়েছিলাম যে আপনারা আমাকে কোয়েশ্চেনগুলো পাঠিয়ে রাখুন, কয়েকজন পাঠিয়েছেন। সেই সমস্ত আলোচনা হবে এবং তার সাথে আরো একজন স্পেশাল গেস্ট থাকবেন, যার থেকে আমরা শুনে নেব তার জীবনের। আমরা অনেক সময় ভাবি না যে জীবনে মানুষ যেটা পায়, একটা ভালো কিছু যদি পায়, সাকসেস হয়, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। এটা অনেকটাই আমাদের আহ অনেক, আমি সবার কথা বলছি না, কিছু কিছু আমাদের মাইন্ডে থাকে। হ্যালো। তো সেখানে আমরা অনেক সময় ভাবি যে আমাদের ভাগ্যের জন্য আমাদের আহ কোথাও একটা গুড লাক কাজ করে, সেই কারণেই হয়তো আমরা সাকসেসের জায়গায় পৌঁছাই। তো সেই রকম এক গেস্টকে আমরা আজকে আহ, পেয়েছি, যিনি তার সম্পূর্ণ জার্নিটা তিনি কিন্তু আজকে আমাদের সাথে আলোচনা করবেন, ঠিক আছে? একটু সময় নিয়ে নিচ্ছি। তো আপনারা কেমন আছেন বলুন? কেমন আছেন আপনারা? এভরিওয়ান কেমন আছেন? বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের মধ্যে অলরেডি উপস্থিত হয়েছেন। আমি মহারাজ কি জয়েন করেছেন? মহারাজের একটু সময় লাগছে। আচ্ছা, মহারাজ আসুক, তারপরে আমরা রেজাল্টটা ঘোষণা করব। বাহ, সবাই ভালো আছেন তো? দেখুন, এই হচ্ছে আমাদের পরিবার। আমি আবারও বলে দিচ্ছি, এই হচ্ছে আমাদের পরিবার। মাত্র 45 জন জয়েন করেছেন, এখনো অনেকেই জয়েন করেননি, অনেকেই জয়েন করেনি। অনেক বড় পরিবার আমাদের, এটা অনেক বড় পরিবার। একে অপরকে চিনে রাখুন, জেনে রাখুন, আলাপ করুন। আমার কিন্তু আপনাদেরকে নিয়েই অনেক দূর পর্যন্ত যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে, ঠিক আছে? এবং আবারও বলছি, আমি ভীষণ ভালো আছি, আর আপনাদের সামনে আসলে আমি আরো ভালো হয়ে যাই, ঠিক আছে? আপনাদের সামনে আসলে আমি আরো ভালো হয়ে যাই। তো আমি যেটা বলছিলাম যে আমার এখানে এরকম কোনো ব্যবস্থা নেই যে কোর্স শেষ, স্যার টাটা বাই বাই, না, কোনো টাটা বাই বাইয়ের কোনো গল্প নেই। আমার এখানে পরিবার আজকে 100 আছে, কালকে 1000 হবে, পরে লক্ষ হবে। এবং আপনাদের শুধু এটা শেখা নয়, আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসা নয়, আপনাদের কিন্তু একটা দায়িত্ব আসতে চলেছে আপনাদের কাঁধে। সেটা হলো নিজে ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। এবং সেই দায়িত্ব আপনারা আহ, বুঝতে পারবেন কিভাবে আসে আমাদের জীবনে। তো এই হচ্ছে আমাদের পরিবার, ঠিক আছে? এখানে সবাই আমরা কোথাও না কোথাও সমস্যায় ছিলাম, কোথাও ছিলাম। আস্তে 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 সেই সমস্ত সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। তো চলুন মহারাজ, আস্তে আস্তে আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। অনেকটাই সময় হয়ে গেল, 8:30 বাজে। আমি ক্লাসে আহ, আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আহ, একজন এসআই রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন, সাব ইন্সপেক্টর অফ স্কুলস। আমাদের মধ্যে উপস্থিত আছেন অলোকা সিট মহাশয়া। তাকে আমি অনুরোধ করব যে, ম্যাডাম, আপনাকে মোস্ট ওয়েলকাম। ম্যাডামও আমাদের ক্লাসের বা আমাদের পরিবারের অন্যতম একজন সদস্যা। তো তাকে আমি অনুরোধ করব যে তার যে জীবনের জার্নি, ঠিক আছে, সমস্ত যে জার্নি, আজকে যে সে যে জায়গাটায় এসেছেন, যে পথটা হোল্ড করছেন, এখানে আসার আগে তাকে অনেকগুলো রাস্তা, অনেকগুলো অবস্টাকেল, অনেকগুলো বাধা তাকে কিন্তু সেটা সম্মুখীন করতে হয়েছে। তো সেটা তার মুখ থেকে আমরা শুনে নেব সেই বাধা
কিভাবে তিনি অতিক্রম করেছেন। আমরা ক্লাসে অনেক সময় অনেক মোটিভেশনাল অনেক রকমের তথ্য আমি দিই, সেখানে অনেক মানুষের জীবন দেখাই, ঠিক আছে। যেমন আহ দশরথ মাঞ্ঝি থেকে শুরু করে আহ নিকোলাস জেমস ভুজিকিক থেকে শুরু করে অনেকের দেখিয়েছি আমি। কিন্তু লাইভ চলুন আমরা শুনে নিই যে একটা মানুষ যদি সে সাকসেসের জায়গায় পৌঁছায়, তাকে কি কি বাধা অতিক্রম করে সেখানে যেতে হয়। জেনে রাখবেন, যারাই সাকসেস হয় না, তাদের 99% মানুষ কিন্তু তাদেরকে এই আহ, একটা চরম একটা স্ট্রাগেলের মাধ্যমে তাকে সেখানে পৌঁছতে হয়। কেউ কিন্তু ভাববেন না সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে সে সাকসেস হয়ে গেছে। তো যাই হোক, আমার কথা আজকে বেশি চলবে না, আমি একেবারে বেশি বলবো না। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাডামকে, রিকোয়েস্ট করব আর তিনি যদি কিছু আমাদের ক্লাসে তার মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে যদি একটু ইন্সপায়ার করেন। একটু মাইকটা অন করবেন ম্যাডাম। আচ্ছা অভি, ম্যাডামের এটা একটু পিন করে দাও। হ্যালো। এরপরে মহারাজ আসবেন, সেখানে আরো আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু আজকে জানবো। তো প্রথমে আমরা জেনে নেব আজকের ক্লাসের অন্যতম আমাদের স্পেশাল গেস্ট। হ্যাঁ ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। এবারে দেখুন মাইকটা অন হবে। এক্সট্রিমলি সরি, এখানে অফ ছিল, অ্যালাউ করা ছিল না। এবারে মাইকটা অন করুন, এবারে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আপনাকে মোস্ট ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। তো আমরা অধীর আগ্রহে ওয়েট করছি আপনার জার্নি শোনার জন্য। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম আমার ক্যামেরাটা অন করুন। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। এক মিনিট, আমি না হেডফোনটা নিয়ে নিই, তাকে শোনা। আজকে চারিদিকে প্রকৃতির একটু আহ আহ একটু বৃষ্টি আর ঝড়ের জন্য সব দিকে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। Just একটু আপনারা পেশেন্স রাখবেন প্লিজ। ওয়েলকাম। ধন্যবাদ রামকৃষ্ণ সাচমল স্যারকে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। উপবর্তন মহারাজকে জয়েন করেছেন? উনি 2 মিনিটের মধ্যে জয়েন করছেন, 2 মিনিট। ওনার জুমটা একটু ইয়ে করছে, অসুবিধা করছে, উনি এক্ষুনি জয়েন করবেন। আপনি শুরু করুন।
ধন্যবাদ জানাই রামকৃষ্ণ হাসমান স্যার আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সম্বন্ধে বলতে পারেন আমার এই জার্নি সম্বন্ধে দু চার কথা বলবো। আহ যে কোথা একটু থেকে শুরু ইন্টারাপ্ট করি? করছি, একটু ইন্টারাপ্ট করছি। অভি, তো অডিওটা ক্লিয়ার আছে? অভি, অডিও ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক? অডিওটা ক্লিয়ার আছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, উনি হেডফোন ইউজ করছেন তো উনি? আচ্ছা, আচ্ছা, হুম, হুম, হ্যাঁ। হুম। ঠিক আছে, হুম। ওকে, ওকে। আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি অলকা শীত, পেশায় একজন স্কুল লেখাই। আমার জন্ম হচ্ছে একটি প্রত্যন্ত গ্রাম এবং একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। আমার যে গ্রামে আমার জ্ঞান হয়, যে গ্রামে আমার বড় হয়ে ওঠা, আমার যখন জ্ঞান হয়েছে সেই মিউট হয়ে গেছে ম্যাডাম, মিউট হয়ে গেছে। প্রবলেম হচ্ছে কিছু সাউন্ডটা। আপ- আপনি এক কাজ করুন, আপনি হেডফোনটা খুলে নিন। ক্লিয়ার আওয়াজ আওয়াজ আসবে। ভিডিওটা অন করা যাবে না। হ্যাঁ, এবার এত কিন্তু হ্যাঁ, এবার কিন্তু সাউন্ড অনেক ক্লিয়ার আছে। এবার বলুন আপনি। এবারে ঠিক আছে তো? হুম। নমস্কার, আমি অলকা শীট, পেশায় একজন স্কুল এসাই। আমার জন্ম একটি প্রত্যন্ত গ্রামে, ঝাড়গ্রাম, বর্তমানে ঝাড়গ্রাম জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে আমার বড় হয়ে ওঠা। সেই গ্রামে আমাদের মোট 12টি পরিবার বসবাস করতো। তার মধ্যে আমাদের 3টি ছিল জেনারেল পরিবার, বাকি যে 9টি পরিবার বসবাস করতো তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিল। আমি ওই ওদের সঙ্গে একসঙ্গে আমার বড় হয়ে ওঠা। আমি ওই ভাষাটি খুব স্পষ্টভাবে ছোটবেলায় বলতে পারতাম, বুঝতে পারতাম। আজকে বহু বছর ওদের সঙ্গে যোগাযোগ না থাকার জন্য ভাষাটা যতটা পরিমাণে আমি বুঝতে পারি ততটা পরিমাণে আমি বলতে পারি না। এই নিয়ে একটা গল্প আছে। আমার বাবা মা এবং আমরা ওখানে থাকতাম। আমার পরবর্তীকালে আমরা দুই তিন বোন, আমার দুই বোন জন্মগ্রহণ করে। তো ছোটবেলায় একবার আমি একটা ঘটনা এখানে শেয়ার করি। আমার মা কখনোই চাইতেন না আমরা ওই গ্রামে থাকি। মা সবসময় চাইতেন যে আমরা ওই গ্রাম থেকে চলে আসি, বা আমাদেরকে মানুষ করতে বা বড় করতে চেয়েছিলেন। তো সেইখানে একবার মনে আছে, ওদের সম্প্রদায়ের মাকে ওরা ইও বলে ডাকে। তো আমি একবার মাকে এসে ইও বলে ডেকেছিলাম, তার জন্য প্রচন্ড পরিমাণ আহ, মা আমাকে মেরেছিল। তো মা ওদেরকে ঠিক পছন্দ করতো না তা নয়, মানে ভাষাটাকে বা মা মেনে নিতে পারিনি। এটা একটা আমার প্রথম মানে অভিজ্ঞতা। এই কথা বলছি, আমি আমাদের এ কথা শেয়ার করছি। তো আমার বড় হয়ে ওঠা ওইখানকার গ্রামের প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। তারপরে ক্লাস 5-এ যখন আমি ভর্তি হই, আমার স্কুলের দূরত্ব ছিল আমার বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার। তো সেখানে আমি যাতায়াত করতাম ওই গ্রাম থেকেই, কিছুটা পায়ে হেঁটে, কোনোদিন বাবা দিয়ে আসতেন, কোনোদিন এই করে অনেক দূরত্ব হচ্ছিল। তো মোটামুটি ভাবে তখন আমার বাবা ওনার একজন স্টাফের বাড়িতে আমাকে রেখে দেন, সেখান থেকে আমি পড়াশোনা করি। এই করে আমার 5-6 কেটে যায়। 7 আমি আরেকজনের বাড়িতে থাকি। এই করে 3টি ক্লাস কাটানোর পর ক্লাস 8-এ বাবা মা আমার দুই বোনকে নিয়ে আমরা মোটামুটি মফস্বল শহর, গোপীবল্লভপুরে শহর নয় এখন গ্রাম, ওই শহর মাঝামাঝি কিছু একটা যেখানে স্কুল কলেজ পাশাপাশি অ্যাভেলেবল, আমরা সেখানে চলে আসি। তো এখানে বলে ভালো, আমি ছোটবেলা থেকে কোনোদিনও পড়াশোনায় ভালো ছিলাম না। আমার মা বাবাও আমাকে বলেছেন যে আমাকে পড়াশোনা শেখাতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে। আমার মেজো বোন বা ছোট বোনকে এতটা সময় লাগে না। আমার স্পষ্ট মনে আছে আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বলতে আজ কোনো দ্বিধাবোধ নেই, আমি থ্রোলি রিডিং পড়তে পারতাম না, যেটা আমার ছোট বোন আমার থেকে 4 বছরের ছোট হয়েও পারতো। তো এই বিভিন্ন কারণে সবসময় বাবা বলতেন বা মা বলতেন যে ও পড়াশোনায় ভালো, মেজো বোন পড়াশোনায় ভালো, তুই ভালো নয়, বিভিন্ন রকম ভাবে সবাই বলতো। ব্যাস ঠিক আছে। এই করে যখন ক্লাস 8 আমি উঠলাম, তখন আমার মধ্যে এক অদম্য জেদ বাসা বাঁধলো যে আমাকে পড়াশোনা করতে হবে, সবার ভালোবাসা পেতে হবে, জীবনে বড় হতে হবে, মানুষ হতে হবে, বা এই জাতীয় কিছু। ক্লাস 8 থেকে 9-এ আমার ভালো রেজাল্ট হয়, এবং 9-10 থেকে 10-এ যখন উঠি আমার মাধ্যমিকে মোটামুটি ভাবে আমার ভালো রেজাল্ট হয়। এই ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে আরেকটা, আমার পরিবার ছিল প্রচন্ড পরিমাণ রক্ষণশীল পরিবার। আহ আমাকে হয়তো কোয়েট স্কুলে পড়াতে চাননি সেরকম একটা মনোভাব, প্লাস ভালো রেজাল্ট হওয়ার কারণে আমি শহরের একটি গার্লস স্কুলে ভর্তি হই। তো সেখান থেকেও আমার ভালো রেজাল্ট, 12-এ আমি ভালো রেজাল্ট করি। এখানে একটি গল্প আছে। তো ওই আমি তখন হোস্টেলে থাকতাম।
তো আমার মনে আছে আমি 2006 সালে লাস্ট ব্যাচ ছিলাম এইচএস এর আমি লাস্ট ব্যাচ ছিলাম। তো আমার যেদিন পরীক্ষা শেষ হয় 2006 সালে 30শে এপ্রিল সম্ভবত, ফিলোজফি পরীক্ষা ছিল ওই দিনকে। তো কি আমার মনে হচ্ছিল পরীক্ষা শেষ হচ্ছে, কটা দিন হোস্টেলে থাকবো, সবাই মিলে মজা করবো, আনন্দ করবো। হঠাৎ করে দেখি বাবা হোস্টেলের সামনে ব্যাগ নিয়ে বসে আছে। আমি কি হলো, বাবা কেন এসেছে? আমাকে সেখান থেকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি নিয়ে আসার পর জানতে পারি আমার বিয়ে পুরো ফিক্সড, ডেট ঠিক হয়ে গেছে, মানে বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্রপক্ষ আমার ছবি দেখে পছন্দ করেছে, পাত্রপক্ষ হচ্ছে হাই স্কুলের টিচার। তো আমার বাবা মা, আমার বাকি পরিবারের কাছে হাই স্কুল টিচার মানে ছিল ভগবান, বিশাল কিছু। তো আমার মনে আছে আজও, ওই দিন ছিল আমার জীবনের প্রথম দিন যেদিন গোটা রাত্রি আমি ঘুমাইনি, গোটা রাত্রিটা আমি আকাশে তারা দেখে কাটিয়ে দিয়েছিলাম জানলা দিয়ে। তারপরে কিছু করার ছিল না, প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো। প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন 3 দিন বা 4 দিন পর আমি যখন দিতে যাই, আমি কিছু লিখিনি পরীক্ষার খাতাটায়। আমার পাশে এক বান্ধবী মমতা মাহাতো বলে, ও আমার ওর মানে কমপ্লিট করার পর আমার খাতায় কিছু এঁকে দিয়েছিল। আমার মনে আছে ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষা, 40 নম্বরের পরীক্ষায় আমি ওই 15-16 এরকম কিছু একটা নাম্বার পেয়েছিলাম। কিছু আমি করিনি, আমার মধ্যে এতটা পরিমাণ চিন্তা বাসা বেঁধে গেছিল। তো যথাক্রমে ভগবানের অশেষ কৃপায় আমার বিয়ের ডেট অবধি ঠিক হয়ে গেছিল, কিন্তু বিয়েটা কোনো কারণে ভেঙে যায়। সেটা ডিটেলস আমি বলতে চাই না এখানে। তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, আমি জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হই। তবে ওই সময় আমার মধ্যে একটা অদম্য জেদ ছিল যে মাকে বলেছিলাম, মা আমি আর আমাকে বিয়েতে দেখিও না, আমি পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করব না। ব্যাস চললো। কিন্তু একের পর এক সম্বন্ধ আসতে থাকে, ভালো ভালো সম্বন্ধ শুরু হয়। বাড়িতে যা হয় যথারীতি, এত ভালো সম্বন্ধ চলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। মাকে বলেছিলাম, মা তুমি আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে দাও। যথারীতি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। আমার সব বন্ধু বান্ধবীরা মাস্টার ডিগ্রিতে ভর্তি হচ্ছে, সেখানে আমি ভর্তি হতে পারছি না। বা আমাকে আর পড়াশোনা করানো হবে না, এরকম প্রচন্ড পরিমাণ জেদ নিয়ে মা বাবাকে রাজি করালাম যে না, আমাকে মাস্টার ডিগ্রি করাতেই হবে, করাতেই হবে। মা তখন বললো, ঠিক আছে, আমার কাছে কিছু পরিমাণ টাকা আছে, তুই এটা নিয়ে তাহলে মাস্টার ডিগ্রিটা ভর্তি হ। ঠিক আছে, আমি মাস্টার ডিগ্রি করে এলাম। মাস্টার ডিগ্রি করে আসার পর কি হলো, সবাই আমার বন্ধু বান্ধবরা বিএড করতে যাচ্ছে। তো সবাই অলরেডি হরিয়ানাতে বিএড করতে গেছে। তখন এরকম ছিল যে বাইরে গিয়ে সবাই বিএড করছিল, ওয়েস্ট বেঙ্গলে বিএড কলেজের পরিমাণ খুব কম ছিল। সবাই বাইরে বাইরে বিএড করতে যাচ্ছে, আমি যেতে পারিনি। বা আমার তখন প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছিল, মানসিক ভাবে আমি প্রচন্ড পরিমাণ ভেঙে পড়েছিলাম। কিন্তু না, সেখান থেকে নিজেকে বোঝালাম যে আমাকে চাকরি পেতে হবে, পড়াশুনো করতে হবে। সেই মতো ভাবে আমি পড়াশোনাটা আগের থেকে শুরু করেছিলাম, চাকরির পরীক্ষা আবার শুরু করলাম পড়াশোনা। সবাই যখন বিএড করতে গেল, আমার আর বিএড ডিগ্রি করা হলো না। 2011 সালে, 12 সালে চলে 2011 সালে আমি ভাবলাম পড়াশোনা করবো। মেদিনীপুর শহরে গিয়ে কিছুদিনের জন্য ছিলাম। তো আমাকে আমার নিজেকে রোজগার করতে হবে, ঘরের থেকে তো আমাকে আর দেবে না কিছু, নিজেকে চাকরি পেতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। এইভাবে চললো। 2012 সাল নাগাদ আমি ঝাড়গ্রাম শহরে শিফট করি। দেখলাম মেদিনীপুর শহরে শিফট করলে টিউশন পড়িয়ে, টিউশনের কম্পিটিশন অনেক অনেক, ওখানে নিজের খরচ চালাতে আমার অতটা সহজ হবে না। যেহেতু আমি এইচএসটা ঝাড়গ্রামে পড়েছিলাম, বা আমার জেঠু বাড়ি, আমার সমস্ত রিলেটিভের বাড়ি ঝাড়গ্রামে বলে আমার কিছুটা সুযোগ সুবিধা ছিল। সেই জন্য আমি ঝাড়গ্রামে মেসে শিফট করি। কতগুলো টিউশন কোচিংস নিয়ে আমি বেশ ভালো চলছিল আমার। 2013 সাল নাগাদ আমার কাছে একটা সুযোগ আছে, সারিয়া ট্রাইবাল হাই স্কুলে আমি পার্ট টাইম করার সুযোগ পাই। ওখানে পার্ট টাইম করার পাশাপাশি আমাকে হোস্টেলে থাকতে দেওয়া হয়েছিল। এই সুযোগটাকে আমি কাজে লাগাই। ক্লাস 10 অবধি মোটামুটি বাচ্চাদেরকে আমি সব সাবজেক্ট পড়াতাম। ওখানে স্কুল থেকে যে টাকাটা আমাকে দেওয়া হতো, তার থেকে অনেক বেশি টাকা পরিমাণ আমি টিউশন পড়িয়ে ইনকাম করতাম। তো যথারীতি আমি এই মাঝখানে আবার সবার যখন বিএড হয়ে গেছে, সবসময় মনে হতো যে আমার কেন বিএড আমি করিনি, আমাকেও বিএড এ ভর্তি হতে হবে। এর পাশাপাশি ছিল আমার কম্পিটিশন লাইনের পড়াশোনা। আমি কম্পিটিশন লাইনটা সমানভাবে পড়াশোনা করে যাচ্ছিলাম। এর মাঝেও আমি অনেকগুলো পরীক্ষায় পাশ করেছিলাম। 2011 10-এর প্রাইমারি যেটা, ওটা পাশ করেছিলাম। তারপরে টেটে, তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পাশ করেছিলাম। বিভিন্ন রকম পরীক্ষা, রেলওয়ে, হ্যাঁ রেলওয়ে গ্রুপ ডি তে আমি পাশ করেছিলাম, যদিও ছুটতে আমি পারিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে। জানি না কি হয়েছিল, আর একটু বাকি ছিল, যদিও আমি রানটা কমপ্লিট করতে পারিনি। আমার জীবনের কিছু উত্তর আমি খুঁজে পাইনি, সেরকমই এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাইনি। আমি দেখছি স্পষ্ট আমি পড়ে আছি, আমি যদি হামাগুড়ি দিয়েও যাই আমি পৌঁছে যাব, কিন্তু আমি সেদিন যাইনি। এই এইটা আমার সাথে হয়েছিল। তো দুজন পুলিশ আমাকে ধরতে এসেছিল, এরকম করে তুলে নিয়ে গাড়িতে ফেলে দেবে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে হাসপাতালে বা কিছু হয়নি। তখন আমাকে যখন তুলতে এসেছে, তখন আমি বলেছি যে না, আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি। আমি সুস্থ হয়ে হেঁটে হেঁটে গিয়ে গাছের নিচে বসেছিলাম। হ্যাঁ, ওখানে টেন্টে আমি বসেছিলাম। এবার এইখানে আমি 2014 সালে
আমি বিজয় আড়াতে একটা মানে বিএড এর নাম, বিএড কলেজের নাগার্জুন ইউনিভার্সিটির আন্ডারে একটা বিএড কলেজে ভর্তি হই দালাল ধরে। এবার কি হলো, ওই দালাল ধরে যখন আমি ভর্তি হই, তো আমাদেরকে বলেছে যে তুমি শুধু পরীক্ষা দিতে গেলে হবে, বিএড এর খাতা ফাতা লিখে নিই। আমরা সবাই পরীক্ষা দিতে গেলাম। এবার যখন যথারীতি কলেজে আমরা উপস্থিত হই, কলেজের প্রিন্সিপাল আমাদেরকে ডেকে বলেন, তো আপনাদেরকে পুলিশে দেওয়া হবে, আপনারা আমাদের কলেজের নামে বদনাম করছেন, আপনাদেরকে এই কলেজে ভর্তি করা হয়নি। তখন আমার মাথায় ঘুরছে, আমি যে 65,000 টাকা দিয়ে দিয়েছি, এই টাকা আমি কোথা থেকে ফেরত পাবো? আহ তো আমার এবং অরিজিনাল কাগজপত্র সব নিয়ে নিয়েছিল ওখানে। তো কি অবস্থা কেটেছে শুধু জানি। তো যথারীতি যে আমি যখন জানতে পারি ওখানে আর বিএড করা সম্ভব হয় না, সেখান থেকে ব্যাক আসি। টাকা পয়সা সম্পূর্ণ সেখান কাছ থেকে আদায় করতে পারি, মোটামুটি 50% কিছু বেশি পরিমাণ টাকা ওই দালালের কাছ থেকে উদ্ধার করা গেছিল। তারপরে ওয়েস্ট বেঙ্গলে চালু হয় 2 বছরের বিএড। বছরের বিএড এ আমি ভর্তি হই। এই বিএড এর পাশাপাশি তখন 2015 সালে গিয়ে ডাব্লিউবিসিএস টা মাল্টিপল চয়েসে চলে আসে। তো সেখান থেকে ডাব্লিউবিসিএস এর পাশাপাশি বিভিন্ন রকম পড়াশোনা চলতে থাকে। এইভাবে বিএড কমপ্লিট হওয়ার পর এই সময় বিভিন্ন রকম পরীক্ষা আমি দিতে থাকি। কোনোটাতে ইন্টারভিউতে ঘুরে আসি। এই সময় একটা পরীক্ষা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ ডি, যেটা 2016 সালের নাগাদ পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, 16 সালে পরীক্ষা হয়েছিল, 17 সালে যার রেজাল্ট বেরিয়েছিল। তো যথারীতি সেটাতে আমার ওয়েটিং ছিল ওই 2 বা 3 এরকম ওয়েটিং, যেটা আমি মেনে নিতে পারিনি। প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছিল। তারপর মনে হয়েছিল আর করবো না, এবার অন্য কিছু করতে হবে, আর আমার দ্বারা হবে না। যার একটা সামান্য গ্রুপ ডি চাকরি পাওয়ার যোগ্যতা নেই, সে আর কি করতে পারে জীবনে। তো সরে এসেছিলাম। যথারীতি আমার মনে আছে আমি আনন্দবাজার পত্রিকা নিয়ে বসেছিলাম, পড়াশোনা ছেড়ে দিয়েছি। 3-4 দিন কি এক সপ্তাহ আমি পড়তে বসিনি। পড়াশোনার সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। যে মেয়েটা পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, পড়াশোনা ছাড়া তার জীবনে কিচ্ছু ছিল না, সে হঠাৎ করে পড়াশোনাটা ছেড়ে দিলাম। হঠাৎ করে আমি দেখছি আনন্দবাজার, দেখছি আমাদের গোপীবল্লভপুর ডেভেলপমেন্ট 1 ব্লকে হচ্ছে 100 দিনের কাজে প্রথম হয়েছে। তার জন্য 29 লক্ষ টাকা পেয়েছিল আমাদের ভিডিও, মানে ব্লক পেয়েছিল। সেই টাকাটা কিছুটা কাজে লাগিয়ে জঙ্গল সাথী লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। তো আমার মনে হলো, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছিলেন উদ্বোধন করতে, তখন মনে হলো কম্পিটিশন লাইন এন্ড পরীক্ষার জন্য সব বই ওখানে আছে, মনে হচ্ছে গিয়ে একবার ভিজিট করি। তো গিয়ে একবার ভিজিট করেছিলাম। একবার আমার ভীষণ ভালো লেগেছিল। পরপর 3 দিন 4 দিন মনে আছে সকালবেলায় 10টার সময় লাইব্রেরি খুলতো, আমি গিয়ে হাজির হয়ে যেতাম। বেরোতাম 4:30 5টা। অসম্ভব বই ছিল কম্পিটিশন লাইনের পরীক্ষার, যেগুলো কেনার সামর্থ্য হয়তো আমার ছিল না সেই মুহূর্তে। তো হঠাৎ করে সেখানে যারা সেলফি তুলতে যাচ্ছে, সবাই করছে, বিডিও স্যার সিসিটিভিতে ওদেরকে ডেকে ঝাড় দিচ্ছেন। হঠাৎ করে বিডিও স্যার আমাকে ডেকে পাঠান ওনার চেম্বারে। তো আমি রীতিমতো ভয় পেয়ে যাই। আমি বলছি, স্যার আমি তো সেলফি তুলিনি, আপনি আমাকে কেন ডেকেছেন? তখন স্যার বললেন যে আপনি প্রত্যেকদিন আসেন না, তুমি করেই বলেছিলেন, তুমি প্রত্যেকদিন আসো, চলে যাও, কি করো তুমি? তখন বলেছিলাম যে স্যার আমি তো এই কম্পিটিশন লাইনের পড়াশোনার জন্য করছি, এই আসি এরকম ভাবে পড়াশোনার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে আসি, এবং বিভিন্ন বই থেকে সুবিধা সুবিধা হয়। তখন স্যার দেখে হয়তো আমাকে ভালো লেগেছিল। আমি স্যারকে বলেছিলাম যে স্যার ভালো লেগেছিল, এবং স্যার বলেছিলেন যে আমি ওখানে বলে দিচ্ছি, আর আপনাকে কার্ডে তখন একটা করে বই দেওয়া হতো, আপনাকে কার্ডে 2টো করে বই দেওয়া হবে জঙ্গল সাথী লাইব্রেরি কার্ডে। তারপরে পরবর্তীকালে জঙ্গল সাথী একটা কোচিং চালু করেছিলেন স্যার, যেখানে পাশাপাশি ডেভেলপমেন্ট ব্লক এবং সেই ডেভেলপমেন্টের ব্লকের সমস্ত অফিসাররা তাদের সাকসেসের স্টোরি শেয়ার করেছিলেন। তারা কি পড়তেন, কেন পড়তেন, কতটা পড়তেন, আই মিন তাদের স্ট্রাগল লাইফ। ওটাই আমার জীবন বদলে দিয়েছিল। প্রত্যেকের সাকসেস লাইফের স্টোরি আমি প্রচন্ড মন দিয়ে শুনেছিলাম এবং নোট করেছিলাম। আমার মনে হচ্ছিল যে সেখান থেকেই আমার নিজের ফল্ট গুলো কোথায়, সেগুলো আমি ধরে ফেলতে পেরেছিলাম। তারপর আবার শুরু হয় যথারীতি পড়াশুনো আমার। এই সময় 2017 সাল থেকে যতগুলো, 2017 সালের ডিসেম্বর মাস থেকে যতগুলো পরীক্ষা বেরিয়েছিল আমার মনে আছে, তারপর থেকে আমি আর কোনোটাতে মানে প্রত্যেকটাতেই আমি পাশ করেছিলাম। ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, যতগুলো ফর্ম ওই সময় ফিল আপ হয়েছিল, আমার ওই যে বিভিন্ন স্যারেরা এসে যে ওনাদের সাকসেসের স্টোরিটা শেয়ার করেছিলাম, সেখান থেকে আমি নিজের ফল্ট গুলোকে খুঁজে পেয়েছিলাম, যে আমি কেন এত বছর ধরে পড়াশোনা করছি, কেন আমি চাকরি পাচ্ছি না।
তার পরবর্তীকালে ওই বিশ্বনাথ চৌধুরী স্যার, যাকে আমি এখনো অব্দি আমার গুরু হিসেবে মানি, উনি যদি ওই ব্লকে ভিডিও হয়ে না আসতেন তাহলে আজ হয়তো আমি এই চেয়ারটা পেতাম না। উনি যদি জঙ্গল সাথী লাইব্রেরি না চালু করতেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মানিও ওনাকে। তো তারপর কি হলো, এই ফর্মটা ফিল আপ হলো। এই ফর্মটা ফিল আপ করলাম। কম্পিটিশন লাইনের ম্যাথামেটিক্স এবং অন্যান্য সাবজেক্টে আমার যথেষ্ট জ্ঞান বৃদ্ধি পেয়েছিল। যেহেতু বিএডটা করা ছিল, আমি দেখলাম এটাই সুযোগ, এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। জুলাই মাসে ফর্ম বেরিয়েছিল 2018, পরীক্ষা হয়েছিল 7ই অক্টোবর। তো এই টাইমটাতে শুধুমাত্র আমাদের যে সিলেবাস ছিল, আমি এডুকেশনটার উপর সব থেকে বেশি জোর এবং ফোকাস দিয়েছিলাম। এবং পরীক্ষা দেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি পরীক্ষায় পাশ করব। কিন্তু অলরেডি তখন আমার বয়স অনেকটা হয়ে যাওয়ার জন্য বাবা বলেছিলেন যে এবার তোমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করলাম। আমার পছন্দের ব্যক্তিকে আমি বিয়ে করলাম, যার সঙ্গে আমার এতদিন রিলেশনশিপ ছিল। এই মাঝখানে অনেক কিছু মানে ছেড়ে এসেছি আমি। বিয়ে করলাম, জলটাতে দিয়ে আমি শ্বশুর বাড়ি গেলাম। সেখানে গিয়ে শুরু হলো আমার বিয়ে হয়েছিল পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে। তো একটা ডিফারেন্স কালচারে গিয়ে আমি গিয়ে পড়ি, সেখানেও বিভিন্ন রকম সমস্যা হওয়ার জন্য আমার ওই জেদ এবং আমার একমাত্র ভালোবাসার বিষয় ছিল পড়াশুনো। পড়াশুনো ছাড়া আমি বাঁচতে পারবো না বা থাকতে পারবো না। তো মেনলি ওটাকে নিয়ে ওখানে সমস্যা শুরু হয়। আহ আমি ওখান থেকে ব্যাক চলে আসি। পরবর্তীকালে আমার হাজবেন্ডের সাথে গিয়ে আমি বাইরে থাকি এবং পড়াশোনাটাকে জারি রাখি। সেই সময় আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা হয়। যেদিনকে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা কমপ্লিট হয় সেদিনকেই এই এসআই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, রিটিন পরীক্ষার রেজাল্ট। যথারীতি দেখি আমি পাশ করেছি। তারপরে শুরু হয় ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউ প্রিপারেশনের সময় আমি কলকাতাতে পড়তে যেতাম একজন স্যারের কাছে, সুব্রত সেনগুপ্ত বলে। উনিও আমার একজন পথ প্রদর্শক বলতে পারি। উনি যদি আমাকে প্রচন্ড পরিমাণ গাইড করেছেন, ওনার জন্য আজকে আমি এইটুকুই মানে এই জায়গায় আর কি প্রচন্ড পরিমাণ গাইড করেছেন। যেখানে 3টে থেকে ওনার টিউশন শুরু হতো, সেখানে আমি যেতাম 1টার সময়। 2 ঘন্টা স্যার আমাকে এক্সট্রা বোঝাতেন বা পড়াতেন। স্যার সব সময় আমাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতেন। যথারীতি ইন্টারভিউ হলো। তারপরে এলো মহামারী কোভিড। সেই সময় আমি ডাব্লিউবিসিএস এরও আহ, দিল্লিতে পাশ করেছিলাম। হ্যাঁ ম্যাডাম, কন্টিনিউ করুন। মহারাজ জয়েন করেছেন। হ্যালো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজ উপবর্তন মহারাজ। আপনি কন্টিনিউ করুন ম্যাডাম, তারপর ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহারাজ, আপনি একটু ভিডিওটা অন রাখবেন, তাহলে আমরা দেখতে পাবো আপনাকে। ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। আর তারপরে আমার 2020 সালের 3 মার্চ আমি জানতে পারি আমি এই চাকরিটা পেয়েছি। সেদিন আমার মনে আছে প্রচন্ড পরিমাণ আমি কান্না করেছিলাম জোরে জোরে, যে এবং এত জোরে কান্না করেছিলাম যে আমি যাদের বাড়িতে ভাড়া থাকতাম ওনারা ছুটে এসেছিলেন যে কিছু না কিছু বিপদ ঘটেছে বা এরকম টাইপের কিছু। তারপরে মহামারী কোভিড হানা দেয়। আমার চাকরি জয়েন করতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 বছরের কাছাকাছি। আমি 2021 সালে জয়েন করি। যখন আমি জয়েন করি তখন আমি অলরেডি প্রেগনেন্ট। তো 3 মাসের প্রেগনেন্ট ছিলাম আমি যখন আমি জয়েন করি। এরপরই শুরু হয় আমার জীবনের আসল গল্প। আহ, জুন মাসে আমার মেয়ে হয়। মাত্র 30 উইকস, 31 উইকসে আমার মেয়ে হয়। আহ, এই সময় ওয়াটার লিকেজ, হঠাৎ করে ওয়াটার লিকেজ হয়ে যায়, যার জন্য এই প্রেগনেন্সি কালীন সময়টাতে আমি একা থাকতাম। আমার হাজবেন্ড কর্মসূত্রে ওনার যে এখানে জায়গায় থাকতেন, আর আমি মানিকপাড়াতে একাই থাকতাম। এই সময় হঠাৎ করে দেখি আমার ওয়াটার লিকেজ হয়ে যায়। তো আমি নিজে আমি গাড়ি ডেকেছি, আমার স্টাফদেরকে ডেকেছি। আমার স্টাফদেরকে অশেষ ধন্যবাদ, ওনারা আমাকে নিয়ে হসপিটালে অব্দি পৌঁছে দিয়েছিলেন। আমার বোন যদিও সেখানে ছিল, সমস্যা সেরকম ভাবে কিছু হয়নি। যথারীতি আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পর আমি জয়েন করি। 6 মাস পর আমাকে জয়েন করতে হয়, ডিসেম্বর মাসে আমি জয়েন করি। এবার শুরু হয় আসল সমস্যা। নাকি না, আমি কোনো সিসিএল পাইনি। আমাকে সিসিএল দেওয়া হয়নি। জানি না কেন ওই ডিআই স্যার আমাকে সিসিএল, তখন সেই মুহূর্তে আমাকে বলা হয়েছিল যে আপনার চার্জ নেবে, এরকম কাউকে খুঁজে নিয়ে আসুন বা এরকম কিছু। ওই স্যার হয়তো কোনো ইগোইস্টিক কারণে হয়তো বা ওনার কোথাও আমাকে পছন্দ হতো না, এখন বুঝতে পারি সেই হিসাবে উনি আমাকে সিসিএল গুলো দেননি। এই মেয়ে হওয়ার পর কিছুদিনের পর একটা সমস্যা এসে হাজির হয়। আমার হাজবেন্ডের একটু অসুস্থ হয়ে পড়ে আমার হাজবেন্ড। মেয়ে হওয়ার পর অসুস্থ হওয়ার পর মোটামুটি ভাবে কাটে। তারপর যখন আমি জয়েন করি মোটামুটি চলছিল। সেই সময় স্কুল ছুটি ছিল।
2022 সাল নাগাদ স্কুল খুলতে শুরু করে। বাট যখন স্কুল হঠাৎ করে এতদিন বন্ধ থাকার পর খুলতে শুরু করে, প্রচন্ড পরিমাণ কাজের চাপ শুরু হয় আমার উপর। একদিকে মেয়ে, একদিকে আমার কাজ, আর একদিকে আমার পরিবার, পুরো ঘেঁটে যায় জীবন। এতদিন আমার স্ট্রাগল লাইফ তো মোটামুটি স্মুথ ভাবে চলছিল, স্ট্রাগল করতে হয়েছিল ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে আমি পড়ি মহা ঝামেলায়। কোনো কিছু যেন আমি ঠিকঠাক করে করে উঠতে পারছিলাম না, সমস্ত কিছু হচ্ছিল মানে এত তাড়াহুড়ো, এত মানে কি বলবো, কোন রকম করে কেটে যাচ্ছিল জীবনে, জীবনটাকে ঠিকঠাক করে যেন, যে চাকরি পাওয়ার পর একটা মানুষের জীবনে যে আনন্দ বা সেরকম কিছু আমার মধ্যে ছিল না। ওই সকাল হতো, সারাদিন এই কাজ করতে হবে, ব্যাস এই করতাম, ফিরতাম ক্লান্ত বিধ্বস্ত, শুয়ে পড়তাম, পরের দিন থেকে আবার সেই কাজ। না পারতাম পরিবারকে সময় দিতে, না পারতাম নিজেকে সময় দিতে, কোনো কিছু যেন আমি গুছিয়ে উঠতে পারছিলাম না। এরকম করে 2022 কাটে, 2023 কাটে, 2023 সালে এসে ডিসেম্বর মাস নাগাদ আমার শুরু হয় কর্মক্ষেত্রে আরেক সমস্যা। প্রচন্ড পরিমাণ পলিটিক্যাল চাপ আমার উপর আসতে থাকে। তো সেখান থেকে 2023 সাল থেকে আরো আমি কি করি, নিজেকে গুটিয়ে নিই, যে খুব কাজের ক্ষেত্র ছাড়া, খুব প্রফেশনাল ছাড়া কোনো টিচারের স্কুলে যাওয়া বন্ধ করে দিই, বা তাদের সঙ্গে এই সময়টা পলিটিক্যাল ভাবে এতভাবে আমাকে অপমান করা হয়েছিল, ইভেন আমাকে করা হয়েছিল, আমার ওই দুধের শিশু মেয়েটাকেও ছেড়ে দেওয়া হয়নি। সেটা আমি মেনে নিতে পারিনি, কোথাও আমার প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছিল যে হ্যাঁ আমাকে যা ইচ্ছা বলা হোক, কিন্তু আমার ওই কন্যাকে টেনে কেন বলা হয়েছিল কথাগুলো। আহ তারপর 2024 এলোমেলো ভাবে কেটেছিল। হঠাৎ করে 2024-এর আমার জন্মদিনের দিন, যেখান থেকে আমার নিজের উপলব্ধির বছর বয়স শুরু হয়, আহ 31শে অক্টোবর, সেই সময় আমার আবাসের ডিউটি চলছিল। 31শে অক্টোবর 2024 আমার মনে আছে, আমি ঘুমিয়েছিলাম। 1লা নভেম্বর আমার জন্মদিন, ঠিক 12টা বাজতে 5 যেন কেউ আমাকে ঘুম থেকে ডেকে দেয়। আমি একাই ছিলাম সেদিনকে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার বাবার বাড়িতে যে বিয়ে বাড়ি ছিল অ্যাটেন্ড করতে গেছিলাম, তো ওনাদের ব্যাপার যেটা হলো, ওই দিন 12টা বাজতে 5 যখন আমার ঘুম ভেঙে যায়, আমি দেখি সারা ঘরে লাইট জ্বলছে। আমি সেই যেহেতু কালী পুজো ছিল, টুনি বাল্ব গুলো আমাদের ঘরে লাগানো ছিল। আমি জানি না, এই ব্যাখ্যাটা আমি আজও পাইনি। তো সেদিনকে 3টে অবধি বসে আমি আমার জীবনটাকে উপলব্ধি করতে পেরেছিলাম। তারপরে মোটামুটি ভাবে প্ল্যানিং করেছিলাম, আমি আমার জীবন জন্মদিনের পর এই বছরটাকে আমি এইভাবে কাটাবো, সেইভাবে কাটাবো। এর মাঝে আবাসের ডিউটি শেষ হয়। হঠাৎ করে আমার সাথে একদিনকে একটা ফোন আসে, যেটা রামকৃষ্ণ স্যার আমাকে ফোন করেছিলেন, ওনাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমাকে পিকনিকে নিয়ে যাচ্ছেন। তো সেদিনকে আমি বললাম যে না, আমি যেতে পারবো না, আমার ঝাড়গ্রামে একটা পরীক্ষার এক্সামের ডিউটি পড়েছে। ঠিক আছে। স্যার বললেন যে না, আপনাকে আসতে হবে। তখন আমি যাব না করে যাই। সেদিনকে আমার সাথে পরিচয় হয়েছিল উপাবর্তন মহারাজ, যিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। আহ ওনার সাথে ওই 2:30 থেকে 5টা অবধি আমি কথা বলেছিলাম, বা আমি ওনার কথা শুনেছিলাম। সেদিন আমার অনেক দিন পর আমি শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। আমার মনে আছে উপাবর্তন মহারাজের সাথে ওই দিন কথা বলে আসার পর ভীষণ একটা ভালো লাগা ছিল, এবং অনেক শান্তিতে আমি ঘুমিয়েছিলাম। আমি সেগুলো মানে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না কি হয়েছিল আমার সাথে। মিউট হয়ে গেছেন আপনি আবার। হ্যাঁ, এবারে করুন। আমি ক্লাস জয়েন করলাম ওনার। ক্লাস জয়েন করার পর মোটামুটি ভাবে আমি নিজেকে গুছিয়ে, নিজেকে বুঝিয়ে ভালো একটা জীবনযাপন করতে পারছি। এখন আমি আগের তুলনায় অনেক ভালো আছি, নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। এবার আহ আমার উপলব্ধিটা বলি, আমার এই জার্নিতে আপস এন্ড ডাউনস অনেক বারই এসছে। ইভেন আমি আমার লাইফে দুবার সুসাইড করতে গেছি, আহ বিভিন্ন ব্যর্থতার দিক থেকে। একটা ছিল আমার 2006 সাল নাগাদ, যখন ভেবেছিলাম যে আমার বিয়ে, আর একবার হয়েছিল যখন আমি গ্রুপ ডি তে ফেল করেছিলাম সেই সময়টাতে। আজকে একজনের সাকসেসের পেছনে অনেকে বলেন যে আমার ছিল প্রচন্ড পরিমাণ জেদ, আত্মবিশ্বাস, এবং ভেতর থেকে ইচ্ছা। মানে কোথাও গিয়ে আমি একটা জায়গায় ভেবেছিলাম যে আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে চাকরি পেতে হবে। এই যে এই জায়গাটা, আমার প্রচুর প্রচুর পরীক্ষায় আমি ফেল করেছি। ইভেন আমি ইন্টারভিউ থেকে কেটে এসেছি প্রায় 8 থেকে 9টা,
9টা চাকরিতে আমি ইন্টারভিউ দিয়ে কেটে এসেছি, এবং আমার খুব ইচ্ছে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার, রেলওয়ে চাকরি করার। রেলের একটা গ্রুপ সি, যেটাতে শুধুমাত্র পাইনি আমি পয়েন্ট 3-র জন্য একবার পাইনি, গ্রুপ ডি তে আমি বললাম যে আমি পাইনি, ছুটতে পারিনি। ইভেন পোস্টালেও একবার পয়েন্ট 3-র জন্য মানে হয়নি, ওটা আমার বিশাল আফসোস ছিল। আজ আমার কোনো আফসোস নেই, আমি এই চাকরিটা পেয়েছি, এখানে আছি। তবে দিনের শেষে আমার এখনো মনে হয় নিজেকে চেনা আমার এখনো বাকি আছে। এই রামকৃষ্ণ স্যারের ক্লাস করার পর নিজেকে আরো আমি ভাবতে শুরু করেছি, নিজেকে জানতে শুরু করেছি। এবং শেষে আমি উপাবর্তন মহারাজের ওই কথাটাই বলি, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, এই উত্তর আমি এখনো খুঁজছি। আমি পাইনি মহারাজ খুঁজে, যেদিনকে পাবো সেদিনকে আমি জানাবো অবশ্যই আপনাকে। অনবরত আমার মধ্যে এই কোশ্চেনটা আমি নিজেকে করছি এবং খুঁজছি। তবে আমি খুব ভালো আছি। আমার মধ্যে সেই মেন্টাল টেনশন সমস্ত কিছু আমি কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমি বলতে চাইছি যা হবে দেখা যাবে। আহ এটাই। আমি জানি না ভুল ত্রুটি কিছু বললাম কিনা। আমি এই কথাগুলো বলতে গিয়ে আমি কখনোই কাউকে আঘাত দিতে চাইনি। ইভেন আমার মা বাবাকেও নিয়ে বলি, আমার মা বাবা সেকালের মানুষ, ওনাদের মাথায় ওটাই ছিল, ওনারা ওটাই চেয়েছিলেন। আজকে আমার মা বাবা খুবই হ্যাপি আমাকে নিয়ে। ইভেন আমার ছোট বোন নার্সিং এ জয়েন করেছে। আমরা 3 বোন, যদিও আমার মেজ বোন ভাগ্যের ফেরে ও কিছু পেয়ে উঠতে পারেনি। এইটাই মোটামুটি। তো আমার এই জার্নি আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না। তবে আমার এই জার্নি যদি একজন মানুষকেও মোটিভেট করতে পারে, তাহলে আমি ভাববো যে আমার এই এই প্ল্যাটফর্মে এসে এটা শেয়ার করাটা আমার জন্য সার্থক হয়েছে। আবারও সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য 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 ধন্যবাদ ম্যাডাম। আহ খুব এক মিনিট লম্বা এক মিনিট। জার্নি আমরা শুনলাম। জাস্ট দুটো কি চারটা আমি প্রশ্ন করে নেবো। আপনি আমি জীবনে এক মিনিট। বলুন বলুন। উপবর্তন মহারাজ, আপনাকে প্রণাম জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার বলুন, প্রশ্ন আচ্ছা, করুন। ঠিক আছে। ভালো আছেন শুনতে আপনি? হ্যাঁ, 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 ভালো। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, শুনতে ঠিক আছে। পাচ্ছি। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের উপাবর্তন মহারাজ। অভি, তুমি পিন করো, মহারাজকে পিন করো। তো আহ, হ্যাঁ, ওনার ভিডিওটাকে পিন করে দাও। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঋষি কৃষ্ণপুরম আশ্রম, ঝাড়গ্রাম, সেখানকার মহারাজ। আমরা তাকে আমাদের ক্লাসে ওয়েলকাম জানাবো। মহারাজ, আপনাকে স্বাগত জানাই আমাদের ক্লাসে। আমরা সত্যি আপনাকে যে এই ক্লাসে পেয়েছি, সেটা হয়তো আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও কোনো না কোনো আমরা হয়তো পুণ্য কাজ করেছিলাম, তাই আপনাদের মতো মানুষকে এইভাবে সহজভাবে আমরা পাচ্ছি। তো আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের মহারাজকে। আমি শুধু ম্যাডামের যে বক্তব্যের লাস্ট দুটো আমি প্রশ্ন করে নেবো, যাতে সবার বুঝতে সুবিধা হয়, বুঝতে নয়, জাস্ট এটা যাতে এই পয়েন্টগুলো যাতে মাথায় থাকে। সেটা হলো, আপনি সারা জীবনে কতগুলো পরীক্ষায় ফেল করেছেন? আমি প্রায় 150 খানা পরীক্ষায় বসেছি। 150 খানা পরীক্ষায় বসেছেন, কতগুলো পরীক্ষায় ফেল করেছেন? 6-7 সাল থেকে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমি লাস্ট পরীক্ষা দিয়েছি 2020 সালে। বেশ। তার মানে 150 খানায় পরীক্ষায় বসেছেন, তার মানে 149টা পরীক্ষায় কি ফেল করেছেন? না, একশো হ্যাঁ, আটচল্লিশ 149, তাই তো? বেশ। এবারে আপনি বলুন, কবার আপনি, যেটা আমাদেরকে এক্ষুনি বললেন যে কয়েকবার সাকসেস পাননি বলে সুইসাইড করতে গেছিলেন, সেটা কবার অ্যাটেম্প্ট ছিল আপনার? না সেরকম কিছু না, আচ্ছা অ্যাকচুয়ালি 2022 সালে আমার ফার্স্ট সুসাইড অ্যাটেম্প ছিল। আচ্ছা আচ্ছা। তখন আমি একটা গভর্নমেন্ট স্কুলে পড়তাম। এইচএস দেওয়ার পর যখন ওখানে 18 বছর বয়স, সবার ভাবনা আমি এটা হব, আমি ওটা হব। যখন হঠাৎ করে হোস্টেল থেকে নিয়ে গিয়ে আমাকে বলা হলো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমাকে বিয়ে করতে হবে, হেন তেন। তো আমার সেদিনকে মনে হয়েছিল গোটা রাত আমি ঘুমাইনি। আমার মনে আছে আকাশে তারা দেখে আমার কেটে গেছিল। তারপরের দিনকে আমি এই কাণ্ডটা ঘটিয়েছিলাম। বেশ। যদি এটা প্রথম ছিল। আর দ্বিতীয় হচ্ছে, আমি যেদিনকে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করতে পারিনি, সেদিন আমার প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছিল নিজেকে, যে আমি একটা এত নিকৃষ্টতম প্রাণী, যে আমি একটা গ্রুপ ডি চাকরির জন্য ওয়েটিং এ আছি। এটা আমার প্রচন্ড খারাপ লেগেছিল তখন। তারপরে হ্যাঁ, তবে ভগবানের অশেষ কৃপা, ইউনিভার্সের অশেষ কৃপা, আজ যদি আমি গ্রুপ ডি চাকরিটা পেতাম, তাহলে আজকে আমাকে সেদিনকে আমি গেছিলাম বিকাশ ভবনের গাছের নিচে, সামনে উড়ান ফুলের নিচে ওরা চট পেতে বসে আছে। যদিও আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওদের কোনো দোষ নেই এখানে। তবে সেদিন আমার প্রচন্ড খারাপ লেগেছিল ওদেরকে দেখে, আমি কেঁদে ফেলেছিলাম নিজেকে ওই জায়গাটায়, মানে আমার ওখান থেকে পেরিয়ে আসতে গিয়ে কেঁদে ফেলেছিলাম সেদিন। কিন্তু আমাকে হয়তো আজকে ওই জায়গায় গিয়ে বসতে হতো, আমি ওটা পাইনি বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনাকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আপনার যে জার্নি এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য, বা আপনার এই কথাগুলো যে ভেতর থেকে বেরোচ্ছিল সেটা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের ইন্সপায়ার করার জন্য। অভি, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। মহারাজকে পিন করবে। আমি শুধু একটা কথা সবাইকে জানিয়ে জিজ্ঞাসা করছি, বা আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখছি। উনি কিন্তু একটা কথা বললেন, 150 বার উনি চেষ্টা করেছিলেন, 149 বার ফেল করেছেন। আই রিপিট, 150 বার উনি ট্রাই করেছেন, 149 বার উনি কিন্তু ফেল করেছেন। আমি এইটুকুই আপনাদের কাছে, এটা আমার একটা প্রশ্ন রাখছি। আপনি কি 150 বার কোনো কাজ ট্রাই করেছেন? 149 বার কখনো ট্রাই করেছেন কোনো কিছু? আমরা 4 বার 5 বারেই মনে করি আমার দ্বারা হবে না, তাই না? তো যাই হোক, এগুলো মনে রাখবেন। জীবনের সাকসেস আসে এই জেদের ফলে, ঠিক আছে? এই জেদটাই আমাদেরকে রাখতে হবে, যে আমি কতবার ট্রাই করছি। আমরা যখন মানসিক সমস্যায় জর্জরিত, 2 বার 4 বার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি, না আমার জীবন শেষ স্যার, আমার জীবন শেষ, আমাকে সুইসাইড করতে হবে, আরে কামন, 150 বার মনে রাখবেন। আজকের এই ম্যাডামের মেসেজ একটাই, 150 বার ট্রাই করুন। যেটা পারছেন না 150 বার ট্রাই করবেন, তারপরে যদি 151 বারে ট্রাই করতে হয় আমাকে আমাকে বলবেন, আমি তার রেসপন্সিবিলিটি নেব। ঠিক আছে? এবার থেকে তাহলে আমরা কতবার ট্রাই করব? 150 বার। কতবার? 150 বার। না হলে কে গ্যারান্টি দেবে? আমি আমি আপনাদের গ্যারান্টি দেবো। ঠিক আছে? তো চলুন, আজকে আমি আবারও বলেছি যে আমার বক্তব্য বেশি আমি আজকে কিছু রাখবো না। আমি আহ হ্যাঁ, মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আর তার সাথে আপনার পেছনে যে মহাপ্রভু, আমাদের প্রভুজি রয়েছেন, তো তার সম্পর্কেও বলুন। আর আমরা আজকে সত্যি আপনাকে পেয়ে গর্বিত, যদিও অধীর আগ্রহে আমরা ওয়েট করছিলাম। তো আমাদের যে স্পিরিচুয়াল যে একটা বিষয় রয়েছে বা আধ্যাত্মিক বিষয় রয়েছে, সেটা আজকের দিনে কেন বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, তো সেই সম্পর্কিত যদি আমাদের কাছে কিছু আলোকপাত করেন। প্রত্যেককে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। শুরুটা করছি তোমার ওই লিঙ্কটা ধরেই, যে ওই যে বললো একটু আগে, ম্যাডাম বললেন 149 বার অকৃতকার্যতার পরে কৃতকার্য। মহারাজ, অ্যাকচুয়ালি একটু একটু ইন্টারাপ্ট করছি ম্যাডাম, মহারাজ, একটু ইন্টারাপ্ট করছি। একটু জাস্ট এ মিনিট। অভি, আমরা রেজাল্টটা কি প্রথমে ঘোষণা করব নাকি শেষে? প্রথমেই তাহলে ঘোষণা করে দিই রেজাল্টটা, তারপরে আমরা মহারাজের শুনবো। ঠিক আছে? মহারাজ, আমি একটু রিকোয়েস্ট করব, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে রেখেছি আমাদের জানুয়ারি ব্যাচে যারা এক্সাম দিয়েছিলেন, তাদের রেজাল্টটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো আছে, একটু যদি আপনি ডিক্লেয়ার করে দেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আপনি তৃতীয় স্থান থেকেই বলবেন। আচ্ছা, হ্যাঁ, বলছি। আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো আছে। নরেশ ঘোষ, জানুয়ারি ব্যাচে সবাই আছেন তো? আচ্ছা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রথমে তাহলে রেজাল্টটা ঘোষণা করে দিচ্ছি। শুনতে পাচ্ছ তো সবাই? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে মহারাজ। শিউলি দাস আর সরোজ ভির, শিউলি দাস আর সরোজ ভির তৃতীয় স্থান। হ্যাঁ, শুনতে পাচ্ছ? দ্বিতীয় স্থানে আছে সঞ্জীব মাহাতো। সঞ্জীব মাহাতো দ্বিতীয় স্থানে। সঞ্জীব মাহাতো দ্বিতীয় স্থানে। আর প্রথম স্থানে আছে অমরেশ ঘোষ। অমরেশ ঘোষ, প্রত্যেককে অনেক
অনেক অভিনন্দন। প্রথম হয়েছে অমরেশ ঘোষ, দ্বিতীয় হয়েছে সঞ্জীব মাহাতো, তৃতীয় শিউলি দাস আর সরোজ বীর। কনগ্রাচুলেশন নমস্কার আপনাদের মহারাজ। সবাইকে। নমস্কার হ্যাঁ, স্যার। মহারাজ নমস্কার। নমস্কার। এই নমস্কার যে নমস্কার। মেয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন, পাচ্ছি। আপনি আপনি তো প্রথম স্থান অধিকার করেছেন, এইবারে কিন্তু জীবনে প্রথম স্থান অধিকার করতে হবে। হ্যাঁ স্যার। প্রথম স্থান অধিকার, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, এবারে যেটা যে অবস্থাটা থেকে কাটিয়ে উঠে আজকে প্রথম স্থান অধিকার করলেন, বাবা কন্যা দুজনকেই জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আসলে জন্ম আর মৃত্যু এই দুটোই আমাদের স্বাভাবিক জিনিস, স্বাভাবিক। জন্মগ্রহণ করলেও মৃত্যুবরণ করতেই হয়। অতএব তার জন্য চিন্তা না করে যতটুকু আমরা সুস্থ সবল স্বাভাবিকভাবে থাকবো, ততদিন কর্ম করে যাব, সেবা করে যাব, মানব সেবা করে যাব, প্রেম দিয়ে যাব, মানুষকে ভালোবাসবো, মানুষকে কাছে টেনে নেব, মানুষের সুখ দুঃখের সঙ্গে শেয়ার করব। এটা মনে রাখবেন, আপনি একলা নন, আজকে প্রত্যেকেই কিন্তু দেখছি আপনাদের। অতএব এই যে এই প্রাপ্তিটা সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং জীবনে প্রয়োগে আপনার জীবন সার্থক হোক। হ্যাঁ, বাধা তো আসবেই, ঝড় আসবেই, প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু এগুলোকে অতিক্রম করে আপন আত্মপ্রত্যয়ে নিজে দৃঢ় থেকে আপনার আপনার কন্যার ভবিষ্যৎ খুব সুন্দর হোক, আনন্দময় হোক, উজ্জ্বল হোক, এই শুভকামনা জানাই। ঠিক আমরা আছে। একটু হ্যাঁ, জেনে নেব, ধন্যবাদ। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের থেকে একটু জেনে নেব মহারাজ, তাদেরকে এখন কেমন লাগছে, তাদের উপলব্ধিটা একটু একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। তো অমরেশ স্যার, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি স্যার বলুন এই মুহূর্তে আপনাকে আপনি কেমন উপলব্ধি করছেন, বা আমাদের এই যে 3 মাসের যে একটা জার্নি ছিল, হ্যাঁ, সেই জার্নিটা আপনার যে অভিজ্ঞতা হয়েছে একটু যদি সবার সাথে শেয়ার করেন স্যার। স্যার, আমার তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। এবং আপনার মতো মহারাজের মতো একজন মানুষকে পেয়ে আমি খুবই ধন্য এবং খুবই উপকৃত। আমি আমার জীবনে সবকিছুই আপনি জানেন। মহারাজ আমাকে এবং আমার মেয়েকেও খুব সুন্দরভাবে গাইড করেন। মহারাজকে পায়ে শতকোটি প্রণাম। আমার খুব ভালো লাগছে। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, ধন্যবাদ স্যার। এবারে আমরা আর রিকোয়েস্ট করব সঞ্জীব স্যারকে। সঞ্জীব স্যার ক্লাসে আছেন তো? সঞ্জীব স্যার। আচ্ছা, সঞ্জীব তাহলে মাহাতো। হ্যাঁ হ্যাঁ, বেশ। তাহলে সঞ্জীব হ্যাঁ স্যার, স্যার। আপনি মাইকটা অন করুন স্যার, মাইকটা অন করুন। হ্যাঁ স্যার, আমাদের কাছে লাইন নেই এখন, মানে ও হ্যাঁ, আপনি লাইট নেই, আপনি এমনি বলুন, এমনি বলুন, অসুবিধা নেই। আমাদের এরকম হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, খুবই ভালো লাগছে। আমরা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছিলাম। হুম, এরকম। কি বাবু, আমি, আপনি বলছেন? হ্যাঁ স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম জায়গাটা বলুন, মেদিনীপুর, জায়গা। পশ্চিম মেদিনীপুর পিড়াকাটা। পিড়াকাটা ওই ক্লিয়ার। লালগড়ের। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, লালগড় কাছে। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। এই তো হ্যাঁ। লাইন চলে এসছে, সঞ্জীবের লাইন চলে এসছে। না স্যার, আমার সঞ্জীব আসেনি। আসেনি? আচ্ছা আচ্ছা, আমার, ঠিক আছে। না না স্যার, আমার আসেনি এখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ নেক্সট আমি হ্যাঁ, রিকোয়েস্ট ধন্যবাদ করবো স্যার। শিউলিকে। শিউলি এবং সরোজবীর স্যার, আমি প্রথমে সরোজবীর স্যারকে বলবো।
সরোজ বীর স্যার, আপনি কিছু বলুন আপনার আজকের উপলব্ধি। সরোজ বীর স্যার, আপনি ক্লাসে আছেন? হ্যাঁ। সরোজ স্যার কি আছেন ক্লাসে? আচ্ছা, ওনাকে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি যদি সরোজ স্যার, আপনি যদি ক্লাসে আছেন, একটু চ্যাট করে লিখে জানান আপনি আছেন কিনা। আমি তাহলে শিউলিকে রিকোয়েস্ট করব। শিউলি, যদিও শিউলি আমাদের টিম মেম্বার, তো শিউলি, কেমন লাগছে একটু যদি শেয়ার করো সবার সাথে। এবং আপনাদেরকে বলে রাখি, শিউলিও কিন্তু আপনাদের মতোই আমার কাছে এসেছিল বিভিন্ন ধরনের সমস্যা থেকে বেরোতে, মানসিক সমস্যা। তো তারপরে তাকে আমার ভালো লাগে এবং সে আমার এখন টিম মেম্বার। শিউলি, তুমি আছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। জানি তোমার গলার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, হ্যাঁ। আমার গলাটা খারাপ আছে। হ্যাঁ, আমি মহারাজ আছেন। মহারাজকে প্রথমেই অনেক অনেক প্রণাম জানাই। আমার প্রণাম নেবেন মহারাজ। শুভেচ্ছা শুভেচ্ছা। হ্যাঁ। আর আমি খুব কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে যে আপনার সান্নিধ্য আমি পাচ্ছি এবং স্যারকে আমি পেয়েছি। আমি স্যার যেটা বললেন যে স্যারের স্টুডেন্ট ছিলাম আমি, মানে স্টুডেন্ট হিসেবে স্যারের সাথে যোগাযোগ করি। তো এখন স্যারের ক্লাস করে আমি অনেক ভালো আছি। ভালো আছি আমি। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য ইউনিভার্সের কাছে। খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। আমাদের জানুয়ারি ব্যাচের মোটামুটি আমরা যে অনেকগুলো ক্লাস আমরা করেছি, প্রায় 13খানা মতো ক্লাস করেছি আমরা 3 মাসে। তো এই 3 মাসে মহারাজ আপনাকে জানিয়ে রাখি, এই ক্লাসটা এমনই আমরা করি, আপনি সবই জানেন, তাও আমি সবার জানার সুবিধার্থে বলি যে কিছু টাস্ক দিই। কিন্তু মানে এটা এমন নয় যে আসবো, স্যারের কথা শুনবো আর বাড়ি চলে যাব। না, এখানে অনেক রকমের হোম টাস্ক দেওয়া থাকে। অনেকেই কিন্তু বাড়িতে সেই হোম টাস্ক গুলো পুরো ফুল একদম ডেডিকেশনের সাথে তারা কিন্তু কমপ্লিট করে, আমাকে পাঠায়। এটা একটা আহ, একেবারে পড়াশোনার মতো একটা এমনই কিছু প্র্যাকটিস হ্যাবিট যার মাধ্যমে আমাদের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসি। তো জানুয়ারি ব্যাচে কারা কারা, জাস্ট চ্যাটে লিখে জানান কারা কারা সেই টাস্ক গুলো সিরিয়াসলি করেছিলেন। একটু জানুয়ারি ব্যাচ, শুধুমাত্র জানুয়ারি ব্যাচকে আমি বলছি, জানুয়ারি ব্যাচ যেহেতু কমপ্লিট হয়েছে, জানুয়ারি ব্যাচে কারা কারা সিরিয়াসলি করেছিলেন আমি জানি, কিন্তু আমি চাইছি আপনারা রেসপন্স করে বলুন কারা কারা সিরিয়াসলি করেছিলেন। কারণ বাকিরা অনেকেই আছেন অন্যান্য গ্রুপ থেকে, তারাও আজকে জানবে যে এখান থেকে সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে শুধুমাত্র শুনবো তা নয়, তার সাথে আমাকে কিছু করতে হবে। সেই মেসেজটা আমি দিতে চাই। আচ্ছা, যাকে বলবো সেই একমাত্র আনমিউট করবেন, আদারওয়াইজ কেউ আনমিউট করবেন না, ক্লাসে অসুবিধা হবে। সবাই একটু জানুয়ারি ব্যাচে যারা রয়েছেন একটু লিখে জানান কারা কারা সিরিয়াসলি আপনারা হোম টাস্ক গুলো করেছিলেন, যা যা আমাদের করতে বলা হয় আর কি অ্যাকচুয়ালি। এভরিওয়ান প্লিজ, শুধুমাত্র জানুয়ারি ব্যাচ, জানুয়ারি ব্যাচ। সব্যসাচী স্যার। হ্যাঁ, বেশ। তো অমরেশ স্যার, আমি আরেকবার আপনাকে মাইকটা অন করতে বলবো। আপনি কিভাবে সেই সমস্ত হোম টাস্ক গুলো করেছিলেন বা কন্টিনিউ করেছেন, একটু যদি সেই ব্যাপারে একটু সবাইকে জানান। অমরেশ স্যার। হ্যাঁ স্যার, শুনতে আহ, পাচ্ছেন স্যার? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। আপনি একটু সবার হ্যাঁ, সাথে শেয়ার করুন কিরকম কি হোম টাস্ক গুলো কন্টিনিউ করেছেন এবং সেখান থেকে কিভাবে কতটা কি উপকৃত হয়েছেন, বিশেষ করে হোম টাস্ক গুলো কিরকম কি করেছেন সবাইকে জানান। কারণ এই ক্লাসটা যে শুধু শুনবো, বসবো আর চলে যাব, সেই রকম ক্লাস নয়। আপনি করেছেন, তাই উপকৃত হয়েছেন, কি কি করেছেন। আমি ক্লাসটা মন দিয়ে খুব শুনতাম। তারপরে আমি পরের দিন থেকে একটা খাতা আর পেন নিয়ে বসতাম। আপনি যা যা বলতেন, যেইগুলো আমার লেখার দরকার থাকতো আমি সেইগুলো লিখে নিতাম। লিখে নিয়ে এবার সারা সপ্তাহ ওইটা আমি পড়তাম, মুখস্থ করতাম। এবং প্রতিটা ক্লাস আমি ওইভাবে প্রত্যেক সপ্তাহে ওইভাবে ক্লাস মানে লিখতাম এবং পড়তাম আর শুনতাম। আর রাত্রিতে প্রত্যেকদিন এনএলপিটা একটা দিয়ে আমি ঘুমাতে যাই। আর এইভাবেই পড়তে 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 আমি এই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে
জানাই যে আমি এই রকম রেজাল্ট করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে পড়ান এবং যেভাবে আমাদেরকে বোঝান, তাতে করে অর্ধেক মাথায় ঢুকেই থাকে। আর বাকিটা আমি একটু নিজে ওই প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ে নিতাম। এইভাবে আমার হয়েছে। আর বিশেষ করে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি যেভাবে বলেন তাতে আরেকটা আমার কথা, অর্ধেকটাই মাথায় ঢুকে আপনার যায়। আপনার জানাগুলো সব শেয়ার করেন আপনার মেয়ের সঙ্গে, সেটা তো বললেন না। হ্যাঁ, হ্যাঁ, আপনার জানাগুলো, সমস্ত কথাগুলোই যে শেয়ার করেন আপনি ক্লাসের হ্যাঁ, পর, তো সেটা তো বললেন না। এবং ওরা হ্যাঁ, হ্যাঁ, দুজন, হ্যাঁ। দুজনেই অ্যাকচুয়ালি, মহারাজ, আমার আমার মনে ছিল না। একদম হ্যাঁ, দুজনেই, দুজনেই একে অন্যের পরিপূরক, এবং একে অন্যের সঙ্গে সামঞ্জস্য করে জিনিসটাকে রিকভার করেছে। এবং এবং রিকভার শুধু নয়, এটা ওর এত ভালো হয়েছে, ও যে একটা ডার্ক জোনে ছিল, ডার্ক জোন থেকে আস্তে 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 মেয়েও প্রচুর সহায়তা করেছে, করে একটা লাইট জোনে এসছে। এটা হ্যাঁ। আপনি সবকে ও ধন্যবাদ আমাকে জানান, এবং পড়াতো। আরো থাকুন। আমার মেয়ে আমাকে স্যার, পড়াতো। হ্যাঁ, থ্যাংক ওইটাই তো হয়, ওইটাই হয়। আচ্ছা, এবারে আমি রিকোয়েস্ট করব সঞ্জীব স্যারকে। সঞ্জীব স্যার, আপনি একটু বলুন আপনি কিভাবে এই হোম টাস্কগুলো করেছেন, সঞ্জীব স্যার। কারণ সবার জানার দরকার আছে যে এগুলো কি কি করতে হয়, আর ইনারা কতটা মন দিয়ে সেগুলো করেছেন। সঞ্জীব স্যার। হ্যাঁ স্যার, প্রথমে আমার সবচেয়ে যেটা হোম কাজ করার অনুপ্রেরণা সেটা হলেন আপনি। আপনার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি প্রচুর ছিল। সেই থেকেই আমি ওই ভালোবাসার টানেই অনায়াসে স্যার আমি করতে পেরেছিলাম। আপনার প্রতি ভালোবাসার টানেই আপনার মতো যে ক্লাস, এই ক্লাস আমি এর মাঝে দু একটা নিয়েছিলাম। তো আপনার মনে কোনো তুলনা নেই স্যার। আর এনএলপি তো কোনো তুলনাই হয় না। এনএলপি এনএলপি আছে। মানে একটা এনএলপি শুনলে যে কত পরিবর্তন হয়, মানে যারা না শুনে তারা প্র্যাকটিক্যালি ভাবে এইখান থেকে উপকারই পাবে না। মূল কথা হচ্ছে প্র্যাকটিক্যালি নিজেকে করাটা। এটা স্যার করেছি আমি। আর আপনার প্রতি ভালোবাসার টানেই আমি সমস্ত ক্লাসগুলো খুব ভালো করে করেছিলাম স্যার। এটি থ্যাংক হলো আমার সফলতার মূল মন্ত্র। ধন্যবাদ স্যার আপনার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি নেক্সট রিকোয়েস্ট করব সৌরভ স্যারকে। সৌরভ স্যার, আপনি ভিডিওটা অন রাখ করুন। সঞ্জীব স্যারের কারেন্ট নেই তাই রিকোয়েস্ট করতে পারিনি। সৌরভ স্যার, আপনি একটু ভিডিওটা অন করুন প্লিজ। আর মাইকটা, মাইকটা, হ্যাঁ মাইকটা একটু অন করুন। সৌরভ স্যার, মাইকটা একটু অন করুন স্যার। মহারাজের ওখানে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা সৌরভ না স্যার, আমার, আপনি মাইকটা অন করতে পারলে তাহলে বলুন, কোথাও নিশ্চয়ই আপনার অসুবিধা হচ্ছে মাইকটা অন করতে। আচ্ছা, আমি আরেকবার জাস্ট লাস্ট আরেকবার একটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি, তারপরে আমরা ডাইরেক্ট একদম মহারাজের কাছে এসে যাব, যার জন্য আমরা ওয়েট করছি। সেটা হলো অমরেশ স্যারের কাছে আমি জানতে চাইবো যে স্যার, অমরেশ স্যার একটু আনমিউট করুন, অডিওটা আনমিউট করুন। একটা জাস্ট প্রশ্ন আপনি মহারাজের সাথে সামনে দিন, তাতে আমাদেরও, আমরাও গর্বিত অনুভব করব আমাদের এই ফ্যামিলিকে নিয়ে। যে আমার ক্লাস, আমাদের যে ক্লাস হয় সেটা অন্যান্য ক্লাসের থেকে কতটা আলাদা। কারণ আমি যতটুকু জানি আপনার অন্যান্য জায়গায় ক্লাস করার একটা অভিজ্ঞতা আছে। আমার ক্লাস কতটা আলাদা বলে আপনার মনে হয়েছে? অমর। আপনার, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো স্যার? আপনার ক্লাস করার পর আমার আর কোনো জায়গায় কোনোভাবেই ক্লাস করতে তো ইচ্ছে করেই না। এবং তারা যে ফেসবুকে অ্যাড দেয়, আমার ওটা দেখতে পর্যন্ত ইচ্ছে করে না। আমি তো দেখিও না এখন। আর অনেক সময় অনেকে আমাকে আবার ফোন করে যে আপনি আজকে ক্লাস আছে, আপনি জয়েন করবেন, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো। লিঙ্ক পাঠাই, কিন্তু আমি জয়েন করি না। কারণ আপনার কাছ থেকে যা পেয়েছি এইটা থেকে, হ্যালো, আপনার শুনতে কাছে যা পাচ্ছি, শুনতে পেয়েছি, পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে যা পেয়েছি, এবং আমি যা উপকৃত হয়েছি,
তাতে করে আমি আর অন্য কোনো জায়গাতে তো যাবই না, এবং আপনার ক্লাসেই যুক্ত থাকবো সব সময়। আর আমি আপনার দৌলতে আমি মহারাজ কে পেয়েছি। আমি আরো বেশি খুবই মানে আনন্দিত এবং খুশি। মহারাজ আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন এবং গাইড করেন, মেয়েকেও গাইড করেন। আমি মহারাজের পায়ে সপ্তকোটি প্রণাম জানাই। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তো চলুন, আর আমরা একেবারে ওয়েট করব না। এবারে আমি সম্পূর্ণভাবে মহারাজকে আমি আমার এই ক্লাসটা হ্যান্ড ওভার করছি, বা ওনাকে আমি রিকোয়েস্ট করছি যে মহারাজ, আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমাদেরকে কি উপদেশ দেবেন, কি পরামর্শ দেবেন, যে কিভাবে আমরা আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত করে লাইফটাকে আরো বেটার বা হায়ার কনসিয়াসনেস যে রয়েছে, হায়ার লেভেলে যে চেতনা রয়েছে, সেই দিকে নিজেদেরকে উন্নত করতে পারি, সেটা কিভাবে সম্ভব? তুমি সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর এই প্রশ্নটা সবাইকারই। আমাদের জীবনের লক্ষ্য হলো সফলতা। জীবনটা যাতে সফলভাবে পজিটিভ ওয়েতে আমরা যাতে আমাদের জীবনটা কমপ্লিট করতে পারি। এই যে পজিটিভ ওয়ে, আমি বলছি যে পজিটিভ ভাব, যে যে এই যে পজিটিভে আসা বা পজিটিভে থাকা, আর পজিটিভটাকে কন্টিনিউ করা। পজিটিভ আমি এই জন্যই বলছি, অর্থাৎ যেটা আমাদেরকে আনন্দ দেয়, যেটা আমাদেরকে আলো দেয়, যেটা আমাদেরকে সত্যিকারের জীবন সফল করার পথ দেখায়, সেটাই পজিটিভিটি। আর এই পজিটিভিটি থেকে এগিয়ে যাবার জন্য যা প্রতিবন্ধকতা আসে, প্রতিবন্ধকতা প্রতিটি মানুষের জীবনেই আসে। যে কোনো মহাপুরুষ থেকে শুরু করে যে কোনো সফল ব্যক্তিত্বর জীবন কাহিনী যদি আমরা দেখি, তাদের দিকে আমরা যদি সেই ভালোভাবে খোঁজ খবর রাখি, তাহলে দেখতে পাবেন যে তাদের জীবনের মাঝেও কিন্তু প্রচন্ড সংগ্রাম এসছে, প্রতিবন্ধকতা এসেছে। ওই একটু আগে ম্যাডাম বললেন, বারবার যে রামকৃষ্ণ ওটাতে খোঁচা মারছে 149 বার। মানে হচ্ছে ওই যে নেগেটিভিটিকে সরিয়ে আমরা করব জয়। ম্যাডাম জয় করতে পেরেছেন, এটা কিন্তু বিরাট বড় প্রাপ্তি। জয় করার যে আনন্দ, জয় পাওয়ার যে আনন্দ, জয় মানে জয়ের মাঝে নিজেকে থাকার যে আনন্দ, এই আনন্দটা আসবে কিন্তু আপনার ভেতরের যে শক্তি আছে, আপনার ভেতরে যে শান্তির নীড় আছে, সেটাকে সামনে রেখেই আমাদের পথ চলা। এমন নয় যে ফ্রম ডন টু ডাস্ক, প্রত্যুষ থেকে একদম সন্ধে পর্যন্ত আমাদের স্ট্রাগল করতে হয়। একদম সন্ধে কেন বলবো, একবারে বিছানায় যাওয়া পর্যন্ত আমাদেরকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল আমাদেরকে করতেই হবে, কেবলমাত্র আর্থিক উপার্জনের জন্য নয়। স্ট্রাগলটা মেন হচ্ছে কি, আমার ভেতরের সত্তাকে সব সময় সজাগ আর সচেতন রাখবার জন্য এই স্ট্রাগলটা। তাই সব সময় বলি, অন্যমনস্ক হবেন না। চেষ্টা করবেন যে যতটা পরিমাণে কম অন্যমনস্ক হয়, সে ব্যক্তিই কিন্তু জীবনে সব থেকে বেশি সফল, প্রত্যেকের ক্ষেত্রেই। অর্থাৎ অন্যমনস্কতা একটা আমাদের প্রতিবন্ধকতা। সজাগ থেকো তোমার স্বরূপ চেতনায়, ঋষি বলছেন, পরমানন্দ প্রভুজি আমাদেরকে সবসময় বলেন, সজাগ থেকো তোমার স্বরূপ চেতনায়। অর্থাৎ তোমার যে স্বরূপ, তোমার যে আইডেন্টিটি, তোমার যে পার্সোনালিটি,
তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে ওর থেকে সবসময় সজাগ থাকবে, তাহলেই ওই মোকাবিলাটা করতে খুব সুবিধে হবে। খুব তো বলে দিলেন ব্যক্তিত্বের ব্যাপার, হ্যাঁ, আমি স্বরূপ চেতনার ব্যাপার। আমি কি করে জানবো যে আমার ব্যক্তিত্ব কেমন? আপনার ব্যক্তিত্ব জানবে তারাই যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ওয়েল উইশার, আবার আপনার সমালোচক, দুটোই। আপনার যে সমালোচক সেও আপনার ব্যক্তিত্ব জানবে, আর আপনার যে ওয়েল উইশার সেও আপনার ব্যক্তিত্ব জানবে। এবারে আপনাকে করতে হবে কি, মানে একটা খুব বড় বই আছে, পার্সোনালিটি কাল্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি। এই পার্সোনালিটি কাল্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি অর্থাৎ ব্যক্তিত্ব, কাল্ট সেই দেশ অনুযায়ী, সেই যুগ অনুযায়ী, আর তারপরে আসছে স্পিরিচুয়ালিটি। আপনি হচ্ছেন অনন্ত শক্তির আধার। আমরা এটা ভুলে যাই, আমরা এটা ভুলে যাই যে আমার ভেতরেই কিন্তু সেই অনন্ত শক্তিটা আছে। মানে আপনার ভেতরেই সেই মেঘটাকে ওড়ানোর মন্ত্র আছে, মেঘটাকে প্রতিবন্ধকতাকে জয় করার সামর্থ্য আছে। আপনার মধ্যেই কিন্তু সেই ইন্টেন্সিটি আছে, সেই সামর্থ্যটা আছে, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে। এটাই আপনাকে সবসময়তেই সজাগ থাকতে হবে। এইটাকে, এই আত্মবিশ্বাসের জায়গাটুকু আমাদের বিরাট বড় সম্পদ। এই সম্পদকে সামনে রেখেই আমাদের সংগ্রাম, আমাদের জীবন সংগ্রাম, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের নিজেদেরকে আত্মপর্যালোচনা করা, আত্মসমালোচনা করা। এই যে নিজস্ব আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয়, যখন আত্মবিশ্বাসটা দেখবেন দৃঢ় হয়। এই রামকৃষ্ণ, যখন আমার প্রথম আলাপ হয়েছিল, একটা ছেলে, হ্যাঁ, ইয়াং ব্লাড, খুব মানে বেশ চটপটে, আমার বেশ ভালো লাগলো, ছেলেটা বেশ চটপটে আছে, বেশ প্রাণবন্ত আছে। দেখবেন প্রাণবন্ত ছেলেকে খুব ভালো লাগে। ওর মেয়েটা তো আরো প্রাণবন্ত। ওর একটি মেয়ে আছে, সে মেয়েটি যে প্রাণবন্ত, মেয়েটা না হলে কম বয়স, সে তো প্রাণবন্ত থাকবেই, কিন্তু ওই যে প্রাণবন্ত ভাবনাটা, এটা আমরা হারিয়ে ফেলি। যত বড় হয়ে যায়, আমার ভেতরের সেই প্রাণবন্ত টকবকে সেই ছেলেটি বা মেয়েটি আমরা হারিয়ে ফেলি। এইটাকে সজাগ রাখতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি আমার এই বয়সেও সেই ছেলেগুলির সঙ্গে ক্রিকেট খেলি যারা আন্ডার 16। ওরা এসে আমাকে ওঠায়, চলো বল করবে, চলো ফিল্ডিং করবে, চলো আম্পায়ারিং করবে, চলো ব্যাট করবে। আমি একটুও কার্পণ্য বোধ করি না যদি আমার সময় থাকে। কেন? দ্যাট ইজ, ওই যে আন্ডারে যে ছেলেগুলি, ওই যে 16 বছরের নিচের ছেলেগুলি, ওরা এখন টকবগে ছেলে, সতেজ সবুজ প্রাণ। তাই সতেজ সবুজের কাছাকাছি থাকবেন। গাছপালাই হোক, আপনার বাচ্চা ছেলেই হোক, বা মানে সতেজ সমুদ্রের ধারই হোক, বা পাহাড়ের কোলে গভীর জঙ্গলই হোক, যেখানেই হোক না কেন, সেই সতেজতাকে, সে পিওর অক্সিজেনটাকে গ্রহণ করার চেষ্টা করবে। ওই পিওর অক্সিজেনটাই আপনাকে চিরদিন সবুজ রেখে দেবে। নিজেকে সবুজ রাখবার জন্য আয়াস সাধ্য, নিজেকে গ্লুমি, আমি গ্লুমি হব না, আমি হতাশাগ্রস্ত হব না। যখন অর্জুন হতাশাগ্রস্ত হয়ে গেলেন, গান্ডীব ফেলে দিলেন, শ্রীকৃষ্ণজি কি বলছেন? ছি ছি অর্জুন, তুমি এত বড় বীর, এত জায়গায় ধনুর্বিদ্যা শিক্ষা করলে, তুমি দেবলোক গেলে, এত এত অর্জন করলে, তুমি তোমার আত্মবিশ্বাসকে হারিয়ে এখন যদি তুমি যুদ্ধ না করো, লোকে তো তোমার নিন্দে করবে। হে,
তোমাকে তো বলবে কাপুরুষ, এই যুদ্ধ করতে ভয় পাচ্ছে। এটা তোমার দান বা দাতাগিরি নয়, এটা তোমার ক্লীবতা। যুদ্ধ কর, এটা কৃষ্ণজি কেবল অর্জুনকে বলেননি। আগামী প্রজন্ম, ঠিক দাপরের পরে এসছে কলকি, কলি। ওই কলি যুগের সব থেকে মেন জিনিস হচ্ছে কি? হতাশা। আমি পেলাম না, আমার কালার টিভি নেই, আমার আইফোন নেই, আমার মারুতি 800 নেই, আমার হ্যাঁ R150 নেই, এই সব নেই 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 নেই। আপনার যা আছে অনেকের তাই নেই। জানেন আপনার কি আছে? আপনার আছে লাভনেস, আপনার আছে অনেস্টি, আপনার আছে পজিটিভিটি, আপনার আছে প্রেরণা। এগুলো থাকবে না। মারুতি 800 একদিন নষ্ট হয়ে যাবে। আপনার 3 তলা বিল্ডিং এর আহামরি ফ্ল্যাটটা ছেড়ে আপনাকে চলে যেতে হবে, ওটা থাকবে না। কিন্তু আপনার অর্জিত সম্পদ থাকবে। কি থাকবে? এই যে রামকৃষ্ণ, ঘরের খেয়ে পরের মোষ টানানোর কি দরকার? লোকের মন ভালো করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। ওই যে সেই আবার আমাদেরকে চলে যেতে হয় তার কথাটাতে। সে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা ছিল না, যে লোকের উপকার করা যার স্বভাব, সে মরিলেও উপকার করি। এটা হচ্ছে স্বভাব। প্রত্যেকেরই এই স্বভাব আছে। আপনি তো বলে দিচ্ছেন মহারাজ সুন্দর সুন্দর কথা, আপনি তো গাল শোনেননি, আপনি তো প্রতিবন্ধকতায় পড়েননি, আপনি তো টিজিং জানেন না, কেমন করে টিজ করে, টোন্ট করে, কেমন করে মানুষের মানুষ কেমন ভাবে পিছনে লাগে, ওসব কি বুঝবেন? আশ্রমে বসে থাকেন, আপনার দিব্যি দুবেলা খাচ্ছেন, যাচ্ছেন, শরীর বাগাচ্ছেন, কি বুঝবেন? আসুন না বাইরেটাতে, বুঝতে পারবেন। অবশ্যই আমরা কিন্তু একবারেই উপর থেকে টপকে সাধু হইনি। হয়েছি 34 বছর ঠিকই, কিন্তু প্রতিবন্ধকতায় পড়েছি, দেখেছি। আমি সেই দুর্বার অপরাধী ছেলেকেও দেখেছি, আবার পরিবর্তিত ছেলেকেও দেখেছি। আপনি কি পরিবর্তিত হতে চান? রামকৃষ্ণ কি বলতে চাইছে? আপনি পরিবর্তিত হন, আপনার হৃদয় পরিবর্তন হোক, আপনার মন পরিবর্তন হোক, আপনার আত্মশক্তি ডেভেলপমেন্ট করুক, আপনার পজিটিভিটি বেড়ে বেড়ে যাক, আপনার হৃদয়ের মাধুর্যতা আরো স্টেপ আপ করুন। আধ্যাত্মিকতা ধর্ম আবার কি অন্য কিছু নাকি? নো, দ্যাট ইজ ওয়াট ডিভাইন পাওয়ার হিডেন উইথ ইউ। উপনিষদ বলছে না, কি বলছে? তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। অতএব সব সময় সকালবেলায় ঘুম থেকে উঠেই নিজেকে বলবেন, তুমি জয়ী হও, আমাকে জয়ী হতেই হবে। নিজের সঙ্গে নিজের কথা বলা, আমাকে কালকের ফেলে আসা সব কাজগুলো শেষ করতেই হবে, আমাকে দুঃখ, বেদনা, হতাশাকে অতিক্রম করতেই হবে। নিজেকে নিজে বলতে হবে। সব থেকে আগে সময় দিন নিজেকে নিজে, নিজেকে জাগান। দেখুন প্রতিটা মহাপুরুষই বলছে, জাগাও, তোমার অন্তর শক্তিকে জাগাও, তোমার নিজেকে জাগাও। তুমি কেন পৃথিবীতে এসছো? খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমার অন্তর্ঘাত কিসের? কে আমার বন্ধু, কে আমার শত্রু, কে আমার পথের কাঁটা, আর কে আমারই বা পথের ফুল হয়ে আছে? কেই আমাকে উপহার দেয়, কেই বা আমাকে গালাগালি করে, কেই আমাকে আমাকে প্রশংসায়
পঞ্চমুখ ভরিয়ে দেয়, কেই আমাকে নিন্দা সমালোচনা করে। আপনার কাছে দুই সমান গো, কারণ এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ যাবে না, শুধু মাঝখানের কয়েকটা বছর। তাহলে আর জমি নিয়ে মারপিট কেন? মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কবি বলেছেন আবাদ করলে ফলতো সোনা। এই মানব জমিন পতিত কি পড়ে থাকবে? কর্ষণ করুন। কি দিয়ে কর্ষণ করবেন? প্রেম দিয়ে। ফার্স্ট, হোয়াট ইজ ইউর ফার্স্ট হাতিয়ারটা কি? ফার্স্ট হাতিয়ারটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় সব বশ হয়, বনের পশুও বশ হয়। এ তো দেখতে পাচ্ছেন, ফেসবুক ঘেটে 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 তো জীবন ভালোই যাচ্ছে, দেখছেন না কেমন কুকুর বশ হয়, ভালুক বশ হয়। হ্যাঁ, সেদিনে দেখছিলাম একটা সেই উড়ে চলে বহু দূর থেকে পরিযায়ী পাখি, একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। সে পরিযায়ী পাখিটি প্রচন্ড মাত্রায় অসুস্থ হয়েছিল, তো একজন সমুদ্রের ধারের একজন নাবিক তাকে খুব নার্সার করে সুস্থ করেছিল। পরিযায়ী পাখিটি 1400 কিলোমিটার 1800 কিলোমিটার উড়ে উড়ে আসে সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য শীতকালে। ভালোবাসার কোনো বিকল্প নেই। আপনি যেখানেই থাকুন না কেন, যে দূরেই থাকুন না কেন, আপনার হৃদয়ের অন্তঃস্থলের ভালোবাসা সেখানে পৌঁছাবেই পৌঁছাবে। তাই লাভ ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল টু ইউ। মনে রাখবেন, প্রভুজি বলেন ভালোবাসাই আমার ক্যাপিটাল, লাভ ইজ মাই ক্যাপিটাল। কত সুন্দর কথা, লাভ ইজ মাই ক্যাপিটাল। মনে করুন নেপোলিয়ানকে জেসাস জেসাসের লেখা ছিল, নেপোলিয়ান বললেন সোর্ড ইজ মাইটার দেন লাভ। আমি সোর্ড দিয়ে সারা বিশ্ব জয় করি। নেপোলিয়ান বললেন, বেরিয়ে পড়লেন এখানে সেখানে যুদ্ধ বিগ্রহ করে, সেখানে করে লাস্টে কি হচ্ছে, যখন নেপোলিয়ান বাধা পড়ে গেছেন, তাকে দ্বীপান্তর করা হলো। তখন লোকে জিজ্ঞাসা করা হলো, ও হে বোনাপার্ট, কি বলছো? ইয়েস, আমি সোর্ড দিয়ে যত শত্রু তৈরি করেছি, এখানে বোম মেরে, সেখানে বোম মেরে, সেখানে বোম মেরে, প্রয়োজন আছে, ভয় দেখানো দরকার হয়। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার এই ভারতবর্ষের সব থেকে বড় শক্তি হচ্ছে প্রেম, শান্তি, মৈত্রী। ভারত কাউকে আক্রমণ করে না, ভারত কাউকে, ভারত হচ্ছে ভারত মহাসাগরের মতন তার হৃদয়। শকুন্তল পাঠান মুঘল এক দেহে হলো দ্বীপ। কে আসেনি আমাদের দেশে? ভারত সবার। তাই কি হয়, যখনই আপনি কাউকে বেশি ভালোবাসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একজন গেছে বিদ্যাসাগরের কাছে, আমাদের মেদিনীপুরের লোক, বলছে, ওর নাম দয়াসাগর, বিদ্যাসাগর ছিলেন তো, তো বলছেন যে বিদ্যাসাগর মশাই একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, এই জানেন আমার পেছনে না ওই আমার প্রতিবেশী আছে, আপনি কি ওর কোনো উপকার করেছেন? না, হ্যাঁ, সেই ছেলেটা পড়তে পারছিল না, স্কুলে ভর্তি করে দিলাম, তারপরে আমি একটু অঙ্কটা দেখিয়ে দিতাম, ইংলিশে দেখিয়ে দিতাম। ও, তাহলে তো আপনার পিছনে লাগবেই। তার মানে দুটো জিনিস সবসময় একসঙ্গে বসবাস করছে, মনে হয়। Where is positivity, there is negativity. যেখানে সৎ আছে সেখানেই অসৎ আছে, এইটা আমরা ভুলে যাই। অন্ধকার আছে বলেই তো আলোর এত কদর, অসৎ আছে বলেই তো সতের এত কদর। আবার গীতায় ফিরে যায়, প্রভুজিও বলছেন, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার সুখ, এই নাও তোমার অসুখ।
এই নাও তোমার দুঃখ, এই নাও তোমার আনন্দ। আনন্দ নয়, সুখ, মানে দুঃখের অপোজিট। আনন্দ হচ্ছে স্থায়ী, আর দুঃখ হচ্ছে, দুঃখ আর সুখ কেমন, ঠিক যেমন পূর্ণিমা আর অমাবস্যা। প্রভুজি একদিন ওই বেদান্ত কুটিরে শুয়ে আছেন, আর উপরে ঝলমলে পূর্ণিমার চাঁদ উঠেছে। প্রভুজি দিকে তাকিয়ে বলছে, দেখো এখন সব সুন্দর লাগছে, আহা কি মিষ্টি আলো। কিন্তু চাঁদের আলো কখনো স্থির নয়, থাকবে না। কিছুদিন পর আস্তে আস্তে ম্লান হতে 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 অমাবস্যার অন্ধকার আসবে। ঠিক জীবন তেমন, সুখানিচ দুঃখানিচ ক্রমবিবর্তন করছে, ঘুরছে। এই দুঃখ এলো, উনি ওই জন্য আমি অমাবস্যার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলতাম, তুমি কতদিন, 15 দিন, 12 দিন, 13 দিন মেঘ করলে আরো কম, করে করে আবার অমাবস্যা। কিন্তু আবার তার পিছনে পূর্ণিমা আছে। তাই দুঃখতে ভেঙে পড়ার কিছু নেই, হতাশাতে সেই ডার্ক জোনের ভেতর যাওয়া নেই। রামকৃষ্ণর এই যে ক্লাসটা করার পেছনেই কিন্তু আপনার জীবনের ডার্ক জোনটাকে নষ্ট করে দেয়। কেবল আলো আর আলো থাকবে, আর থাকবে আপনার প্রত্যয়, আপনার ভাবনা, আপনার চেতনা, আপনার পজিটিভিটি। এটা কিন্তু নার্চার করতে হয় প্রতিদিন। যে কোনো একটা সময় নেবেন, সকাল নিতে পারেন বা রাত্রে নিতে পারেন, ঘুমোতে যাওয়ার আগে নিতে পারেন, ঘুমিয়ে ওঠার আগে নিতে পারেন। যেমন ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠার পরে একটু যদি ব্যায়াম করেন, উঠলেন, গা হাত পা মুড়লেন, একটু সামান্য ফ্রি হ্যান্ড করলেন, জল খেলেন, দেখবেন আপনার প্রাতঃকৃত্য ভালো হচ্ছে, মনটা ভালো হচ্ছে। একটু বেরোলেন, নিজেকে দিন সময়, 8 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ পারবেন নিজেকে সময় দিন। ওটা আপনার নিজের সময়। তারপর আপনার শিডিউল আছে, শিডিউল করতে হয়। আমাদেরও শিডিউল আছে। সর্বত্যাগী সন্ন্যাসী বলে কি শিডিউল নেই? অবশ্যই। আপনার তো প্রোগ্রামিং থাকবে, আপনার তো টার্গেট থাকবে, সেই টার্গেটটা ফুলফিলমেন্ট করতে হবে। জীবনের সময় কতটুকু? 50 বছর, 60 বছর, 70 বছর, 75 বছর, 10-12 বছর তো শৈশব কেটে গেছে গো, কৈশোর আস্তে আস্তে খেলতে খেলতে কেটে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমাকে কাজ করতে হবে, সেই টার্গেটটা ফুলফিলমেন্ট, সেই লক্ষ্যে তীরটা দিতে হবে, তীরটা যাতে যায়। অর্থাৎ কোথায় যেতে হবে? মনে রাখবেন, আপনি দেহ নন, আপনি ইন্দ্রিয় নন, আপনি মনও নন, আপনি হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। ওই আত্মায় সমস্ত শক্তি লুক্কায়িত আছে। এই এত সাধনা তপস্যা কি? সাধনা তপস্যা হলো ওই হৃদয় গুহায় যা লুকিয়ে আছে তাকে বাইরে নিয়ে আসা। এর জন্য যে ত্যাগ, যে সেবা, যে সংকল্প, তাই হলো সাধনা। আর এই সাধনা লব্ধ যে সম্পদ, তাই হলো ধর্ম। ধর্ম কি আলাদা কিছু নাকি? আলাদা কিছু নয়। নিজেকে নিজের সঙ্গে লড়াই করা, নিজের পজিটিভিটিটাকে বার করে আনা। তোমার ভিতরে সেই সুন্দর গুণগুলো আছে, ক্ষমা, দয়া, ভালোবাসা, মৈত্রী, উদারতা, সবাইকে নিয়ে চলার ক্ষমতা, প্রজেক্ট আউট করার বুদ্ধি, বিবেক, যা মানুষের কল্যাণ সাধন করতে পারে। ওই জন্য নিজেকে নার্চার করতে হয় প্রথমে। যারা মহাপুরুষ হয়েছেন তারা নিজেকে নার্চার করে করে গেছে। এইটুকুই সীমাবদ্ধ নয়। রামকৃষ্ণর কি এই ক্লাসটি সীমাবদ্ধ নাকি? না না, এর উপরে উঠতে হবে। আজকে 3টে ব্যাচ হয়েছে, তারপরে 5টা ব্যাচ হবে,
আমি বিশ্বব্যাপী হব। আই এম নট অনলি ফর মাই ফ্যামিলি, এটা তো ফ্যামিলি হয়েছে। নট অনলি ফর মাই ভিলেজ, নট অনলি ফর মাই টাউন, নট অনলি ফর মাই ডিস্ট্রিক্ট, নট অনলি ফর মাই স্টেট, নট অনলি ফর মাই কান্ট্রি, বাট ফর দ্য ইউনিভার্স। তোমার নামই যে ইউনিভার্স, তুমি তো ইউনিভার্সে নার্চার করতে এসছো। সেটা শুরু হচ্ছে তোমার থেকে, ফ্রম ইউ। ইউ আর দ্য বিগিনার টু গো টু দ্য ইউনিভার্স। আমরা বিশ্বজনীন হব। যিনি আমাদেরকে পাঠিয়েছেন সেই বিশ্বজনীনতার মাপকাঠি দিয়ে পাঠিয়েছেন। আমার ভেতরের যে গুণগুলো আছে সেই গুণগুলো ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, তবেই তো আমি হব এ ম্যান অফ লাভ, এ ম্যান অফ গড। অলওয়েজ রিমেম্বার মাই সন, অলওয়েজ রিমেম্বার মাই ডটার, ইয়োর পুয়ার বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। তোমার বডিটা কি? তার ভিতরেই জীবন্ত ঈশ্বর বাস করে। অতএব তাকে তুমি কেন কষ্ট দিবে? যা খেতে মন যাচ্ছে খাও, ওইসব এই খাবো না সেই খাবো না, অমুক যাবো না তমুক যাবো না, এখানে যাবো না সেখানে যাবো না, যারা করে তারা অনেক পিছিয়ে আছে। আমি বেশি বলবো না, তারা পিছিয়ে আছে। ওই খাদ্যের গুণাগুণের মধ্যে কিছু নেই হে। শোনো, যা খেতে মন যাচ্ছে খাও, এবার বিচার করো কতটুকু আমার প্রোটিন হলো। এইটুকু বেরোলেই তো অ্যামাইনো অ্যাসিড। আবার কি? এইটুকু, এইখান থেকে জিহ্বার নিচেই ফ্যারিংস, ফ্যারিংস পেরোলো, আর তোমার ক্ষুদ্রান্তের গেল, যাহা পেরোলো ক্ষুদ্রান্ত অ্যামিনো অ্যাসিড। অতএব কোনো কিছু মনে করো না আমি এই খাবো না সেই খাবো না এখানে। আর যদি তুমি না পাও, তুমি যদি আমাজনের ধারে গেছো রিসার্চ করতে, সেখানে পাও না, তোমাকে ডলফিন মেরে খেতে হবে, কিছু করার নেই। তখন কি বলবো? না, চিড়ামুড়ি নিয়ে যা, ওই সমুদ্রের জল খা, মরে যাবে তুমি। অতএব খাদ্যের উপর নির্ভর করে না। হ্যাঁ, অবশ্যই সাত্বিক খাদ্য, শাকাহারী খাদ্য আমাদের দরকার, প্রয়োজন একটা বয়সের অনুযায়ী। কিন্তু যদি আমার অ্যাভেলেবল না হয়, when I was not available the food, ফুডটা অ্যাভেলেবল হতে হবে। যেখানে সবজি পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া, যেখানে বিভিন্ন ধরনের রস পাওয়া যায়, বিভিন্ন ধরনের খেজুর রসের সময় খেজুর রস, তাল রসের সময় তাল রস। না বাবা খাবো না, কিন্তু সেই টাইমটা খেতে হবে, না তো আবার গেজে আবার সেটা আবার তাড়ি হয়ে যাবে, সেটা আবার নষ্ট হয়ে যাবে। টাইমটা, তোমার খাদ্যাভ্যাস, গুণাগুণ, অভ্যাস তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তোমার শরীর গঠনের ক্ষেত্রে প্রয়োজন লাগে। ছোটবেলাতে যদি প্রোটিন না খাও, হাড় মজবুত হবে না, শরীর শক্ত হবে না, স্নায়ু শক্ত হবে না। অনেক আলোচনা করার বিষয় আছে জানো। ছেলেগুলো এখন খেলেই না, খেলতেই জানে না। হ্যাঁ রে, তোরা খেলিস? না স্যার, আমাদের স্কুলের গ্রাউন্ড নাই। গ্রাউন্ড নাই কি রে? তোদের স্কুলে এনওসি দিল কি করে? তা জানি না স্যার। জানো, আমি এখন গড় গড় করে নাম বলে দেবো কলকাতার স্কুলগুলো, যেগুলো নিজস্ব প্লে গ্রাউন্ড, ভাষণ মারে তারা। ইংলিশ মিডিয়ামে 24 ঘন্টা এত বড় বড় বই, মোটা বই দিয়ে কি হয়েছে? কি দেশটাতে, দেশটার কি হয়েছে? উচ্ছন্নে গেছে। মানুষ আছে, হৃদয়বান মানুষ। এডুকেশন ইজ দ্য, আবার সেই বলতে হবে এক কথা, ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন হুইচ ইজ অলরেডি ম্যান। তোমার ভেতরেই রয়েছে, সেটাকে নার্চার করতে, বুঝলে? বইটা আমি পড়ছি, বইটাতে লেখা আছে পুল দ্য হাস্ক টু ড্র দ্য সিড। লেখা আছে পুল দ্য হাস্ক, তুষটা ফেলে দিয়ে বীজটা গ্রহণ করো। পুল দ্য হাস্ক, তুষটা ফেলে দাও আর বীজটাকে গ্রহণ করো। বীজটা খেললে, বীজটা যদি তুমি খাও, এই ধানের বীজ সেদ্ধ করে খাও, তোমার শরীরে কাজে লাগবে, তাই তো? সেই রকম
আসল জিনিসটাকে গ্রহণ করতে হবে, আর যেটা অসার জিনিস সেটাকে বর্জন করতে হবে। এই গ্রহণ করার বর্জন করা, শুদ্ধ বাতাস গ্রহণ করতে হবে, অশুদ্ধ বাতাস বর্জন করতে হবে। এ তো আমার অটোমেটিক। লাংস করছে, হচ্ছে না, হৃৎপিণ্ড করছে, অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বার করে দিচ্ছে, অক্সিজেন যুক্ত রক্ত পিউরিফাই করছে। সো পিউরিফাই not only your philosophical but also your outside, your systematically। তুমি যদি তোমার লাংস সুস্থ রাখতে চাও, তোমার হৃদয় সুস্থ রাখতে চাও, তোমার ব্রেন সুস্থ রাখতে চাও, তোমার জীবন সুস্থ রাখতে চাও, তাহলে তোমাকে সুস্থ বাতাস গ্রহণ করতে হবে, সুস্থ চিন্তা করতে হবে, সুস্থ চেতনা চাই, সুস্থ পরিবেশ চাই। সেটা কে করবে? তুমি করবে, কারণ তুমি সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর মধ্যে। তাই তোমার শুধুমাত্র ডিউটিটি করে এলাম, এসে টিভিটি চালিয়ে আর বসে গেলাম, এবারে ছেলে পড়ছে না পড়ছে দেখার প্রয়োজন নাই, আমি সারাদিন খেটেছি, এবারে বউ আমাকে সেবা করুক আর আমি আর অন্যদিকে দেখবো না, চলিবে না, এসব চলিবে না। ওই ডিউটি করতে করতে এসে মনে করতে হবে যে অর্চিসমান আমার আজকে হোমওয়ার্ক করেছে কিনা আমরা জিজ্ঞেস করতে হবে, অনেকদিন জিজ্ঞেস করা হয়নি পড়েছে না পড়েনি, সে ছবি এঁকেছে না আঁকেনি, সে স্কুলে কি করছিল। যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কিন্তু জানে বাবা আমাকে জিজ্ঞাসা করবেই, আরে সব ক্লাসগুলো হয়েছে, আরে আজ তোর কটা বন্ধু হলো, আরে আজ তুই পাঁচটা মশাইয়ের কাছে কি শিখলি, আজ ছবি আঁকতে গেছিলি, ছবি আঁকায় আনন্দ পেলি না আনন্দ পেলি না, খোঁজ নিতে হয়। মানুষ করার জন্য আপনি শেয়ার করবেন, আপনি আপনি তার কাছে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবেন, আর আপনি আশা করেন আমার বেটা আইনস্টাইন হবে, আমার বেটা এপিজে আব্দুল কালাম হবে, আমার বেটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে, আর আপনি খোঁজই নেন নেন খোঁজ নিতে হয়। গো, পড়াশোনা করছো তো, দেখবেন কত আনন্দ পাবে জানেন, বাবা আমাকে জিজ্ঞেস করবে। আর যারা বাবার থেকে একটু বেরিয়ে বাবা হয়, আরো পাঁচজনের কথা জিজ্ঞেস করে, আরো পাঁচটা ছেলের সুখ দুঃখের খবর নেয়, আর একটু বড় হয়, এমনি বড় হতে 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 অনেক মানুষের সাথে যার যোগাযোগ ঘটে, তখন দেখবেন আপনি নিজেকে দেখতে পাচ্ছেন। আত্মোপলব্ধি কি? নিজেকে দেখা। আপনি যেগুলো ভালোবাসেন আপনার সামনে অসংখ্য প্রাণের মাঝে সেগুলো দেখতে পাওয়া। আমি যেমন দেখতে পাই, আমি যা ভালোবাসি সেও তরমুজ খেতে ভালোবাসে, আমি যা আলু পোস্ত ভালোবাসি, ঝিঙে পোস্ত ভালোবাসি, সেও ঝিঙে পোস্ত ভালোবাসে। দেখবেন খুঁজে পাবে আপনার ভালোবাসাটা হাজার জনের মাঝে ছড়িয়ে আছে। 10টা 2, সময় বয়ে যায়, হ্যাঁ, যে জন না জানে তার ধিক শতধিক, ঘড়ির কাঁটাটি বলে টিক টিক। তাই তো, 10টা বেজে গেছে। রামকৃষ্ণ, কথা বলার অনেক ব্যাপার আছে, কিন্তু সব সময় বলবো আত্মসচেতন থাকবেন। আমি আমার জন্য দায়ী, কেউ দায়ী নয়, কেউ পেছনে লাগতেও পারে না, কেউ ক্ষতিও করতে পারে না। আপনি আপনার সবলতায় বিশ্বাস করুন, সব উড়ে যাবে। আমি আমার জীবন দিয়ে বলছি, আমি জন্মেছিলাম যেখানে আমি কখনো ভাবতে পারিনি যে আমি 100% পজিটিভ হব। আমি আমার জীবনের উদ্দেশ্যটাকে পাওয়ার জন্য আমার ওই মাথার উপরে যিনি আছেন তার জন্য আমি গর্বিত। আমি গর্বিত, আমি ভারতবাসী, আমি গর্বিত, আমি বাঙালি, আমি বাংলাকে ভালোবাসি, আমি ভারতকে ভালোবাসি, আমি বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, আমি ভারতের সেবা করব, আমি বিশ্বভুবনের সেবা করব, আমি বাংলার হতে চাই।
আমি ভারতের গতি চাই, আমি বিশ্বভুবনের গতি চাই। এটা মনে রাখো। আপনি একা নন, আপনার সঙ্গে সবাই আছি আমরা। আপনার কে বলেছে আপনার বন্ধু নেই? আমরা সবাই আপনার পাশে। আপনি হতাশাগ্রস্ত হবেন না। জিজ্ঞেস করুন অমরেশ ঘোষকে, কি বলছে সে এখন। তার সুন্দর অমলিন হাসিটা দেখলেই আমার খুব আনন্দ। সে বুঝেছে, না, জীবনে বেঁচে বড় হয়ে আরো শিখে যাবত বাঁচি তাবত শিখি। শিখতে 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 দেখবেন আপনার পাশাপাশি অনেকেই আপনাকে ফলো আপ করছে, আপনি জানেন না। আপনি চলে গেলে আপনার দিকে আঙুল তুলে দেখায়, ওই দেখ, ওই ছেলেটা আজকের যুগে ওইরকম ভাবে হাঁটে, ওরকম ভাবে সিদ্ধারা সোজা করে চলে, ওই রকম ভাবে কথা বলে, ভয় পায় না, অকুণ্ঠ ভয়, সবল। ঠিক আছে, অনেক সময় নিলাম, আর বেশি কিছু বলবো না, আমি শেষ করছি। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করবেন, কি করবেন। প্রত্যেককেই আমার আমার অন্তরের, আমার প্রভুর আশীর্বাদ, আমার অন্তরের শুভেচ্ছা, অনন্ত ভালোবাসা, অনন্ত বিশ্বাস, আর আপনার অনন্ত আনন্দ, হৃদয়ের আনন্দ, যে আনন্দটা সংগ্রহ করার জন্য এসেছেন। হ্যাঁ রামকৃষ্ণ, কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি একটু জাস্ট আমি সবাইকে জিজ্ঞাসা করছি, কারোর যদি কিছু রকমের প্রশ্ন আছে একটু জেনে নিই, নাহলে আপনাকে মিস করব আমরা। তো ঠিক একটু আছে, যদি কারোর মধ্যে কোনো রকমের প্রশ্ন রয়েছে, যদি প্রশ্ন করতে চান তাহলে একটু চ্যাটে লিখে জানান। তাহলে যিনি চ্যাটে লিখবেন তাকেই আমি মাইকটা অন করতে দেবো। কারণ সবাই একসাথে মাইকটা অন করলে অনেক ডিস্টার্ব হবে। আহ কে প্রশ্ন করতে চান বা কিছু যদি প্রশ্ন থাকে তাহলে মি বলে লিখুন, আমি তাকেই মাইকটা অন করতে দেবো। ঠিক আছে, আমি আবারও বলছি, মহারাজকে সবসময় আমরা পাই না, আহ সেটা সম্ভব হয়ে ওঠে না। কিছু প্রশ্ন যদি কেউ করতে চান তাহলে বলুন, আমি সেই ক্ষেত্রে আমি এটা মাইকটা অন করতে দেবো। বলুন, যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। প্রশ্ন কেউ যদি প্রশ্ন প্রশ্ন না হয়, করতে চান আগে আমাকে চ্যাটে লিখে জানান, মি বলে লিখে জানান। আচ্ছা, মি আহ মোহামিন শেখ স্যারকে আমি পারমিশন দিচ্ছি, আমি অডিওটা অন করতে। অন্য কেউ কিন্তু অডিও অন করবেন না প্লিজ, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। মোহামিন শেখ স্যার, আপনি অন করতে পারেন, অডিও অন করতে পারেন। হ্যাঁ স্যার, আমি কথা বলতে চাই হ্যাঁ বলুন। মহারাজের সঙ্গে। বলুন। স্যার, আমি বাড়ির একটাই ছেলে। আমার বাবা অসুস্থ, এখন হার্ট অ্যাটাকের রুগী, 1 বছর থেকে বাড়িতেই আছে। এবং আমার একটা বয়োজ্যেষ্ঠ বন্ধু, তিনি দীর্ঘ 10 দিন হলো মারা গেছেন। আমার পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে এসেছে যে আমার সব কাজই চলছে, কিন্তু মনের দিক থেকে আমি জোর পাচ্ছি না, এবং সব সময় চিন্তা, এই মনে হয় কিছু হয়ে যাবে, এই মনে হয় আমি বাঁচবো না, এরকম মনের ভিতরে শান্তি নেই। তো স্যার, অনেক পজিটিভ হওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়তো মনে হচ্ছে এই বুকে লাগা, এই মনে হয় আমি হার্ট ফেল করবো, এই আমার অমুক ব্যথা, মানে মনের ভিতরে স্থির থাকতে পারছি না। তো স্যারের কাছে কিছু পরামর্শ নিব, যাতে আমি আপনার আশীর্বাদে আমি একটু পজিটিভ হতে পারি। যাতে আমার পরিস্থিতি একটাই, যে আমি একটাই ছেলে এবং আমার বাবা অসুস্থ বাড়িতে। হ্যাঁ, যাতে আমি চলার পথটা একটু সহজ ভাবে চলতে পারি। ঠিক আছে, শুনলাম আপনার প্রশ্ন, আমি গ্রহণও করলাম। ব্যাপার হচ্ছে, আপনি ভাবছেন যে আমি একমাত্র ছেলে, এইখানেই আপনার প্রেসারটা আপনি দিয়ে ফেলেছেন। আপনি ভাবছেন আপনি একমাত্র ছেলে, এবং আপনি একাই। আপনি খুব সৌভাগ্যবান। হুম হুম। 1 নম্বর, প্রথমেই বলছি, আপনি খুব আচ্ছা। সৌভাগ্যবান যে মা বাবার সেবা করার সুযোগ পেয়েছেন। ঠিক আছে, খুব হ্যাঁ সৌভাগ্যবান হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। বাবার সেবা করার সুযোগ পেয়েছেন। এই যে সুযোগ, এই সুযোগটা আপনাকে শক্তিটা যোগাবে কে? যে আপনার ক্রিয়েটার,
বাবা মা তো আমাকে জন্ম দিয়েছে মাত্র, কিন্তু আপনাকে এই পৃথিবীতে আসার ঠিক করে দিয়েছে একটা সর্বশক্তিমান পজিটিভিটি, যে ইউনিভার্স বলছেন, ঈশ্বর বলুন, মানে যে যেমন বিশ্বাস করে, একটা শক্তি, যে শক্তি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বাবা মা কেবলমাত্র জন্ম দিয়েছেন, ঠিক আছে, সেই শক্তি আপনার মধ্যে আছে। আপনি প্রথমেই তাকে বলবেন, তুমি আমাকে পাঠিয়েছো, তুমি আমাকে শক্তি দাও। মনে করুন বিবেকানন্দের এই কথাটা, চাকরি নেই, বাবা মারা গেছে, মা খেতে পাচ্ছে না, ঠাকুর রামকৃষ্ণর কাছে গেছে, যে পরে বলছে আমি ওসব জানি না, তুমি নাকি খুব বড় সাধু, তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করো। যা 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 ভবতারিণীর কাছে যা 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 যা, তুই যা চাইবি তাই পাবি, যা যা যা। ভবতারিণীর কাছে ঠেলে দিয়েছে। ভবতারিণীর কাছে যে, আর বিবেকানন্দ তাকে দেখে, ভূ- ভূমণ্ডলের মা বিশ্ব মাতাকে দেখে আর ভুলে গেছে যে চাকরি চাইতে এসছে, পয়সা চাইতে এসছে। আর তখন কি বলছে, মাগো আমাকে শক্তি দাও, আমাকে ভক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে আমাকে নিজেকে সজাগ করো। এই যে তার কাছে চাওয়া, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, আপনার করার কিছু নেই, যে করবার সে ঠিক চাবি ঘোরাচ্ছে, এটা মনে রাখবেন। প্রথমেই টেনশনটাকে ফেলে দেবেন। আপনি করবার কে? সে আত্মহত্যা করতে গেছিল ওই নরেন্দ্রনাথ কন্যাকুমারী কাজে। ভারতবর্ষের এত দুঃখ, এত কষ্ট, আমি কিছু করতে পারছি না, হ্যাঁ, নিয়ে আত্মহত্যা করতে গেছে। যে আত্মহত্যা করতে গেছে কন্যাকুমারীর ওই ওখানে ওই ভারত মহাসাগরে, দেখছে স্বামী মানে শ্রীরাম কৃষ্ণ, তুই শালা করবার কে রে? তুই বেড়ালের লেজ সোজা করতে পারবি? কোনোদিন বেড়ালের লেজ সোজা হবে না। সোজা করো, আবার গুটিয়ে যাও। তুই জগতের করবার কে? তুই জগৎ সৃষ্টি করেছিস, তুই জগতের করবি। তুমি বাবার সেবা করবার কে? তোমাকে যিনি পাঠিয়েছেন তাকে সমর্পণ করো। তাই নাও আমার পিতা, তাই নাও আমার পিতা, তোমার চরণে দিলাম। এইবার দেখো কেমন খেলটা, খেলটা দেখবে তারপরে কি করে তিনি কেমন আশীর্বাদ করেন। তিনি যখনই তুমি তার কোর্টে বলটা ফেলে দিলে, তারপরে তুমি সজাগ থাকো, দেখো রেসপন্স আসছে, আশীর্বাদ আসছে, আলো আসছে, দিক খুলে যাচ্ছে, কেমন করে করতে হবে, কেমন ভাবে। তুমি চাপ নেবে না, টেনশন নেবে না, টেনশনটা আগে ছুড়ে ফেলো, বুঝেছো? টেনশন থেকে তোমার শরীর খারাপ হচ্ছে, টেনশনটা আগে তাকে দাও, যে এই আমার পিতা নয়, আমার সেই পরম পিতার সন্তান তো এও, আমি যেখান থেকে এসেছি তিনিও সেখান থেকে এসেছি। সেই পরম পিতার উপরে নির্ভর করে তোমার টেনশনকে লেস করো, জিরো করো, টেনশন জিরো করে তাকে সমর্পণ করো। সমর্পণের পর এবারে ভাবো, ভালো করে বাবার দিকে তাকাও। তুমি, তোমাকে পাঠিয়েছেন তিনি তার সেবা করার জন্য। ইউ আর দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইউর ফাদার। তুমি একটা ইনস্ট্রুমেন্ট, যেমন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা, স্কুটার খারাপ হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে যেমন ভালো করে দিই, খুলে পরে ওইটাকে নাটটা খুলে দিয়ে গ্রিস দিয়ে দিলাম, ইয়ে করে দিলাম, টাইট করে দিলাম, স্কুটার চলতে লাগবে। ইউ আর দ্য ইনস্ট্রুমেন্ট। সে টেনশন করার কিছু নেই, সমর্পণ করো, আর নির্ভীক নিষ্পৃহ ভাবে সেবা করে যাও। আমার হাতে নেই জন্ম মৃত্যু পায় মৃত্যু, চিত্ত ভাবনাহীন, আমার হাতে কিছু নেই, সব তাকে সমর্পণ করো। এই নাও আমার পিতা, এই নাও আমার মাতা, এই নাও আমার জীবন, এই নাও আমার সব। যে সমর্পণ করে সেই জিতে যায়। দেখবে তোমার পজিটিভ ভাইব আসবে, আসবেই। মন প্রাণ দিয়ে সমর্পণ করো, মন প্রাণ দিয়ে সজাগ থাকো,
তুমি নিজেকে টেনশন নেবে না। আমরা ওইটাই তো ভুল করি। আমার বেটা, আমার বাবা, আমার মা, আমার, আমি কে, হু আই এম, সেটাই জানে না। ওই জন্যই চিন্তা, ওই জন্যই কষ্ট। সে চলে গেল, সে চলে গেল, তুমি তো আছো, আমরা আছি তোমার সাথে। অসংখ্য শুভ চেতনার প্রাণ তোমার সঙ্গে আছে, তাদের শুভেচ্ছা আছে। সব সময় মনে রাখবে তুমি একা নও। তাহলে সমর্পণ করো, সমর্পণ করো, আশ্বাসন পাবেই, পথ পাবেই, আশীর্বাদ পাবেই। দেখবে তুমি তোমার কর্তব্য করে যাও। কর্তব্য বেঁধে রেখে কি কৃষ্ণজি পারলেন কি আটকাতে কুরুক্ষেত্র যুদ্ধ? পারলেন না। বহু তেল মালিশ করেছেন দুর্যোধনকে, বহু তেল মালিশ করেছেন ধৃতরাষ্ট্রকে। যা হবার তা হবে। তার জন্য চিন্তা করো না, তার জন্য শোক করো না। তুমি তোমার কর্তব্য করে যাও। আমরা ডিউটি করতে পারি, মা ফলে সুখদা আছে না, কর্ম ফলের প্রতি তোমার কোনো ইয়ে নেই। ফল তিনি দেবেন, কর্ম তুমি করবে। কারণ তুমি, ইউ আর নট দ্য ক্রিয়েটার, ক্রিয়েটার অন্যজন আছেন, ক্রিয়েটার করবে, সে করবে। সো ইউ উইল বি ডান ইউর ডিউটি। তুমি তোমার যথাসম্ভব কর্তব্য করে যাও। দেখবে আপনা থেকেই সাহস পাবে, আপনা থেকেই বিশ্বাস আসবে, আপনা থেকেই ভালোবাসা আসবে, শক্তি আসবে, প্রেরণা আসবে, আসবেই। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকো, লড়াই করতে নেমেছি, ভয় কি? সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়? ভয় কি? ভয় পাবে না, দুর্বল হবে না, হতাশাগ্রস্ত হবে না। করে সমর্পণ করে, বৃহতের প্রতি সমর্পণ। বৃহৎ, যাহা বৃহৎ, যাহা ভূমা, তাহাই ঈশ্বর। তার প্রতি সমর্পণ করে আর তোমার ডিউটি করে যাও। সমর্পণ করে দিলাম আর কিছু করলাম না, আমি দুবেলা পূজা করি আর পড়াশোনা করি না, পাস করবো? করবো না। ঠিক তেমনি সমর্পণ করার, তোমার যেটা ডিউটি করো আর সমর্পণ করো, বিশ্বাস রাখো। বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়। যে আস্থা রাখে সেই জয়ী হয়। আশাবাদীরাই স্বর্গ রচনা করে। ডোন্ট কেয়ার কে লোক বলছে কি না বলছে, কোনো চিন্তা নেই। তোমার ভেতরের তিনি যা বলছেন তাই করবে, তোমার বিবেক যা বলছেন তাই করবে। তুমি নিজে ডিসিশন নেবে, দেখবে কোনো চিন্তা নেই, হবেই হবে। ভালো থাকবে, আনন্দে থাকবে, কোনো চিন্তা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা আহ মহারাজকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। আজকের ক্লাসে আমরা দুজন যে বিশিষ্ট এবং সম্মানীয় অতিথিদের থেকে আমরা যেটা পেলাম, সেটা কয়েকটা শব্দ আমি শুধু বলে দিচ্ছি, তারপরে আজকের ক্লাস শেষ হবে। সেটা হলো আহ জেদ, ঠিক আছে? বারে বারে হেরে যাও, হেরে গেলেও, ফেল হলেও সেটাকে একসেপ্ট না করা যে আমি ফেল করেছি। ফেল বলে কোনো জিনিস হয় না। বিখ্যাত মানুষরা বলেন, হয় আমি শিখবো নাহলে জিতবো, ফেল বলে কিছু হয় না। হয় আমি শিখেছি নাহলে জিতেছি। ঠিক আছে? তাহলে ফেল বলে কোনো জিনিস হয় না, এটাকে আমরা একসেপ্ট করবোই না যে আমি ফেল করেছি বলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জেদ। নাম্বার থ্রি হচ্ছে যেটা মহারাজ বললেন, যে সমর্পণ, আত্মত্যাগ, অপরের জন্য কিছু করা, অপরের জন্য কিছু ভাবা। আর লাস্ট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কর্ম, নিজের কর্ম। হ্যাঁ, নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে। কর্ম এবং চিন্তা, কর্ম, চিন্তা, ধৈর্য, এগুলো নিজেদের ডায়েরিতে সারাদিনে 10 বার করে লিখুন, 11 বার করে লিখুন। ধৈর্য, জেদ, হ্যাঁ, তারপরে হচ্ছে কর্ম, সঠিক চিন্তা, সঠিক কর্ম, নিজেকে উৎসর্গ করা, হ্যাঁ, সমাজের জন্য বা আহ, অপরের উপকারের জন্য। এইগুলোই যদি থাকে না, তাহলে জীবনে আপনি একটা জায়গায় পৌঁছবেন। বিশেষ করে আজকের ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে মেসেজ, সেটা হলো
149 বার ফেল করলেও আপনি কিন্তু মনে করবেন না যে আমি হেরে গেছি। এটাই হচ্ছে সব থেকে বড় মেসেজ। ঠিক আছে। আর মহারাজের যেটা মেসেজ সেটা হচ্ছে নিজেকে সমর্পণ করা। ঠিক আছে। তো এই আমাদের পরিবার আজ প্রথমবার পরিবারের ম্যাক্সিমাম মানুষ জয়েন করেছে, সবাই কিন্তু জয়েন করেনি। আমরা মহারাজের থেকে আহ আশীর্বাদ নেব, এবং আবারও মহারাজকে আমরা অনুরোধ করব মাঝে মধ্যে এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন। হ্যাঁ, আমাদের আহ একটু হলেও ক্লাসের যে টেস্ট সেটা চেঞ্জ হবে এবং আমরা ভালো থাকবো। তাই তো? সবাই চান তো মহারাজকে আবার? তাহলে সবাই একটু হাতটা তুলে দেখিয়ে দিন, একটু দেখিয়ে দিন। ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আমাদের যে একসাথে জার্নি, এই একসাথে জার্নি, এই পরিবার, যেন আমরা সারা জীবন এইভাবে যুক্ত হতে পারি। এবং আমি আবারও বলছি, আপনাদের কিন্তু আগামী দিনে অনেক রকমের দায়িত্ব আছে, কাজ আছে, কর্তব্য আছে। সেটা মহারাজ আমাদেরকে গাইড করবেন, আমরাও কিন্তু সেইভাবে কিন্তু এগিয়ে যাব। আমরা শুধু নিজেকে ভালো রাখবো না, আমরা অপরকেও ভালো থাকতে সাহায্য করব। জেনে রাখুন, যতক্ষণ না পর্যন্ত আমি নিঃস্বার্থভাবে কোথাও না কোথাও আমার ডেডিকেশন, আমার কাজ, আমার কর্ম কোথাও না কোথাও দিচ্ছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেতর থেকে সেই যে ভালো থাকা, যেটা মহারাজ এক্ষুনি বললেন, ভেতর থেকে সেই ভালো থাকা, সেই ভেতর থেকে ভালো থাকা কিন্তু হয়ে ওঠে না। ঠিক আছে। তো বাকি কথা আমাদের ক্লাসে হবে। আমরা আবারও জানাচ্ছি মহারাজের চরণে শত কোটি প্রণাম। আমাদেরকে মহারাজ আশীর্বাদ করুন। ঠিক আছে। আমরা এই যে সংসারের মধ্যে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, আপনাদের মতো মুক্ত প্রাণ নিয়ে, মুক্ত মন নিয়ে যেন এই পৃথিবীতে যে কটা দিন আছি বাঁচতে পারি, এটুকুই আমাদের মাথার উপরে আশীর্বাদের হাত রাখুন। আর আপনার চরণে আমাদেরকে স্থান দিন। ঠিক আছে। সবাইকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা মন দিয়ে ক্লাসটা আজকে করেছেন। আহ তো আমরা কিন্তু আবারও আবদার রাখলাম মহারাজ, আবারও আপনাকে চাই। তাই তো? ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। মহারাজ আনমিউট আছেন আপনি, মিউট আছেন, আনমিউট করে বলুন যেটা বলছেন মহারাজ। আনমিউট করুন, মিউট হয়ে গেছেন আপনি। বলছি যে সমস্ত গ্রুপে দিয়ে দাও, গ্রুপে চাইছি দেখছি, সমস্ত গ্রুপে দিয়ে দাও, আর আমাকেও একটু পাঠিয়ে দাও ভিডিও। একদম, 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 একদম। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, গুড নাইট। যাদের যেরকম রুটিন ওয়াইজ ক্লাস হয় সেরকমই হবে। ঠিক আছে। ওকে, গুড নাইট আমি এভরিওয়ান। একটুখানি 1 মিনিট কথা বলতাম হ্যাঁ, একটু। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন স্যার, বলুন। হ্যাঁ, আমি আজকেই প্রথম আহ ওই উপবর্ধন স্যারের সঙ্গে আজকেই লাকিলি বাসের মধ্যে দেখা হয়েছিল। 4 বছর আগে আমার সাথে ওনার ইয়েতে দেখা হয়েছিল, ঋষি কৃষ্ণপুরম ইয়েতে প্রেসে কাজ নিয়ে কথা হয়েছিল আজকে। আমি গ্রুপে নূতন এবং উনিই আমাকে লিঙ্কটা শেয়ার করেছিলেন এবং আমি প্রথম থেকে পুরোটাই শুনলাম, মনোযোগ দিয়েই শুনেছি, ভালো লাগলো। আর আমাকে এই গ্রুপে রাখার জন্য আমি অনুরোধ করব, আমি এটাকে একটু ফলো আপ করতে চাই আর কি। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি। ঠিক আছে। আপনার সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ আপনাকে, নমস্কার আর প্রণাম। ওকে, ওকে, থ্যাংক ঠিক ইউ, আছে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট। শুভরাত্রি, শুভরাত্রি।